আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীরা, আমরা নার্সিং কোশ্চেন ব্যাংক অ্যানালাইসিস ক্লাসে তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমরা গতদিনে তোমাদেরকে অ্যানাউন্সমেন্ট দিয়েছিলাম যে আমরা এডুকেশনের পক্ষ থেকে তোমাদের জন্য পুরো জুলাই মাস ব্যাপী এক্সক্লুসিভ ফ্রি ক্লাসের আয়োজন করছি। তারই ধারাবাহিকতায় আজকে আমাদের প্রথম ক্লাস ইংলিশ কোশ্চেন ব্যাংক 1 নিয়ে হাজির হলাম। তো শুরুতেই যারা যুক্ত হয়েছে একটু কমেন্টে জানিয়ে দাও যে আমার কথা তোমরা ক্লিয়ারলি শুনতে পাচ্ছ কিনা এবং সব কিছু ক্লিয়ার আছে কিনা একটু কমেন্টে সবাই জানিয়ে দাও। আর যদি সব কিছু ঠিক থেকে থাকে তাহলে আমরা খুব শীঘ্রই আমাদের আজকের ক্লাসটি শুরু করব। সবাই একটু জানিয়ে দাও। আচ্ছা, ইতিমধ্যে দেখছি অনেকেই আমার সাথে লাইভে যুক্ত হয়েছে। যারা যুক্ত হয়েছে সবাইকে আজকের ক্লাসে আমি স্বাগত জানাচ্ছি। আজকে আমরা নার্সিং কোশ্চেন ব্যাংক অর্থাৎ ইংরেজি অংশের কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন নিয়ে তোমাদের সাথে আলোচনা করব। তোমরা ইতিমধ্যে জানো যারা নার্সিং অ্যাডমিশন টেস্টে কিন্তু তোমাদের বিগত বছরের প্রশ্নটা খুব বেশি ইম্পর্টেন্ট, কেননা বিগত বছরের প্রশ্নের প্যাটার্নেই কিন্তু প্রতি বছর প্রশ্ন হয়ে থাকে। সো আজকের ক্লাসটি খুব বেশি গুরুত্বপূর্ণ তোমাদের সবার জন্য। এবং নার্সিংয়ের একটা প্লাস পয়েন্ট হচ্ছে নার্সিংয়ে ফার্স্ট টাইম, সেকেন্ড টাইম, থার্ড টাইম অবধি কিন্তু দেওয়া যায়। যারা সেকেন্ড টাইমেও চান্স পাও নাই তারা কিন্তু থার্ড টাইমে নার্সিংয়ে আর একটা সুযোগ আছে। সো সবাই দ্রুত একটু যুক্ত হয়ে যাও এবং যারা আমাদের সাথে লাইভে যুক্ত হয়েছে সবাই কাইন্ডলি একটু তোমাদের বন্ধু এবং বান্ধবীদের মেনশন করে দাও এবং টাইমলাইনে ক্লাসটি শেয়ার করে দাও। তোমার যে সকল বন্ধু এবং বান্ধবী নার্সিং ভর্তি পরীক্ষার প্রস্তুতি নেবে তাদের সবাইকে একটু মেনশন করে দাও দ্রুত। হ্যাঁ, আমার সাথে ইতিমধ্যেই 70 জন শিক্ষার্থী যুক্ত হয়েছে। আমি আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি, আশা করব তোমরা সবাই অনেক অনেক ভালো আছো। আচ্ছা, চলো আমরা আজকে কি পড়বো সেটা নিয়ে একটু ডিসকাস করি। আমাদের আজকের ক্লাস টপিক হচ্ছে আমরা কোশ্চেন ব্যাংকের কিছু প্রশ্ন অর্থাৎ টোটাল 30টা প্রশ্ন নিয়ে আসি। 30টা প্রশ্ন তোমাদের মাঝে আমরা একটু সলভ করব এবং শুধু সলভই না, এই 30টা প্রশ্নের মধ্য দিয়ে আমরা এমন কিছু তোমাদের তথ্য দেবো, এক্সট্রা ইনফরমেশন দেবো। আশা করি এই প্রশ্ন এবং এই ইনফরমেশন থেকে তুমি পরবর্তীবার যে নার্সিং ভর্তি পরীক্ষায় অংশগ্রহণ করবে সেখানে অনেকাংশ আসলে কমন থাকবে ইনশাআল্লাহ। আমরা সেই রিলেটেড প্রশ্নগুলো কিন্তু এখানে কালেক্ট করছি। তো অনেকে সালাম দিয়েছে, সবাইকেই বলি ওয়ালাইকুম আসসালাম। আশা করি সব কিছু ঠিকঠাক আছে, তাহলে আমরা আমাদের আজকের ক্লাসটা আমরা শুরু করতে পারি। ঠিক আছে? সো ক্লাস শুরুর আগে আরও একবার অনুরোধ জানাই, তোমাদের 5 সেকেন্ড সময় দিচ্ছি, তোমরা সবাই তোমাদের বন্ধু এবং বান্ধবীদের মেনশন করে দাও, হ্যাঁ, যারা নার্সিং ভর্তি পরীক্ষার প্রস্তুতি নেবে। চলো আজকের ক্লাসে প্রশ্ন আসবে, তোমরা সবাই অ্যান্সার করবা। তোমাদের অ্যান্সার আমি একটু দেখবো, দেন ওই কোশ্চেনটা কেন অ্যান্সার হয়েছে এবং ওই কোশ্চেন রিলেটেড আর কি কি প্রশ্ন তোমার নার্সিং ভর্তি পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট, প্রত্যেকটা বিষয় আমরা আজকের ক্লাসে খুঁটিনাটি আলোচনা করার ট্রাই করব। চলো, এই তো অনেকেই মেনশন করছে, আমি দেখতে পাচ্ছি শ্রাবণ ইসলাম শর্মী, তারপরে রাশিদুল ইসলাম, তারপরে আমার সাথে আরও যুক্ত হয়েছে মিষ্টি মেয়ে, তারপরে আফরিন, ইব্রাহিম, মাইমুনা আক্তার, মরিয়ম আক্তার। যারাই যুক্ত হয়েছে সবাইকে অসংখ্য ধন্যবাদ ভাইয়া। চলো আমরা তাহলে আমাদের আজকের প্রথম প্রশ্নে চলে যাই। প্রথম প্রশ্নটা তোমরা দেখতে পাচ্ছ, দেখো প্রশ্নটা হচ্ছে গিভ মি ড্যাশ মোর মানি। এখানে দেখো মানি আছে এবং তোমাদের বলে রাখি এই যে দেখো এটা হচ্ছে ডিপ্লোমাতে আসছে 25-26 সেশনে, অর্থাৎ গতবার যে ভর্তি পরীক্ষাটা হয়ে গেছে সেই ভর্তি পরীক্ষারই একটা প্রশ্ন, যে এই প্রশ্নটা একটু সলভ করো। দেখো প্রশ্নটা কি বলছে, গিভ মি ড্যাশ মোর মানি। তার আগে এই প্রশ্নটা আসছে হচ্ছে নাউন থেকে। কি থেকে বলো তো ভাইয়া? এই প্রশ্নটা আসছে হচ্ছে নাউন থেকে। এখন আমাদের প্রশ্নের বিস্তারিত একটু দেখতে হবে যে কেন আসলে এটার অ্যান্সার কি হবে। এখন আমরা সবাই এখানে দেখতে পাচ্ছি কয়েকটা ডিটারমিনার দেওয়া আছে। আমরা নাউন এবং নাউনের যখন কাউন্টেবল আনকাউন্টেবল নাউন পড়েছিলাম সেখানে আমাদের একটা কনসেপ্ট ছিল যে কোন কোন ডিটারমিনার কাউন্টেবল নাউনের পূর্বে বসে আর কোন কোন ডিটারমিনারগুলো আনকাউন্টেবল নাউনের পূর্বে বসে। চলো আমি সেগুলো একটু তোমাদের বলি। কাউন্টেবল নাউনের পূর্বে যে ডিটারমিনারগুলো বসে সেগুলোকে আমরা নর্মালি বলতে পারি ফিউ, এফিউ, ম্যানি। আমি এগুলোই লিখলাম, এগুলো সচরাচর বেশি আসে। তারপরে আনকাউন্টেবল যে নাউন, সেই নাউনগুলোর পূর্বে ডিটারমিনার কি কি বসতে পারে? সেখানে বসতে পারে লিটল, তারপরে আ লিটল,
আর হচ্ছে মাছ, এগুলো হচ্ছে আমি লিখলাম, এগুলো বেশি ব্যবহৃত। তার মানে এখন আমাদের দেখতে হবে যে মানিটা কি কাউন্টেবল অথবা আনকাউন্টেবল। দেখো মানিকে আমরা জানি মানি কিন্তু আনকাউন্টেবল না, আমরা কিন্তু মানিকে কখনো গণনা করি না। তোমরা সবাই এটা প্রাথমিকভাবে দেখেই মনে করবা মানি কাউন্টেবল না, মানি কিন্তু কাউন্টেবল না, মানি হচ্ছে আনকাউন্টেবল। আমরা গণনা করি কি, আমরা বলি 10 টাকা, $10, 10 দিরহাম, 10 পাউন্ড, এইগুলো বলি। কখনো কিন্তু আমরা এটা বলি না 1 মানি, 2 মানি, 3 মানি, এরকমভাবে কিন্তু আমরা মানিকে গণনা করি না, ঠিক আছে। সো মানি হচ্ছে আনকাউন্টেবল নাউন, যেহেতু আনকাউন্টেবল নাউন সেক্ষেত্রে আমরা এই ডিটারমিনারগুলো আমাদের চুজ করতে হবে অপশন থেকে। সেক্ষেত্রে দেখো তো এখানে সাম আছে, সাম যদি উভয় ক্ষেত্রে ব্যবহার, এখানে সাম বসতে পারবে না। তারপরে দেখো ম্যানি তো বসতেই পারবে না, এফইউ বসতে পারবে না। কেন বসতে পারবে না? কারণ একটাই, না সামটা বসতে পারে, সামটা আমি পরে আগেই কেটে না দিই। দেখো ম্যানি এবং এফইউ এটা কিন্তু কখনোই বসতে পারবে না। কেন বসতে পারবে না? কারণ এগুলো কাউন্টেবল নাউনের পূর্বে বসে। এখন দেখবো যে আমরা লিটল বসে নাকি সাম বসে। এখন তোমাদের এখানে একটা প্রশ্ন আছে, সেই প্রশ্নটার একটু আমি কনফিউশন ক্লিয়ার করি যে লিটল যখন থাকে সেটা আসলে বিষয়টা কি, আর যখন আমাদের এ লিটল থাকবে তখন সেটা কি। মনে রাখবা লিটল মানে নেই বললেই চলে, ঠিক আছে, হার্ডলি অ্যানি অর্থাৎ অলমোস্ট নো, ঠিক আছে, অলমোস্ট নো। লিটল অর্থ নেই বললেই চলে, সেটা নেগেটিভ টার্মে ব্যবহার হবে। আর এ লিটল মানে সামান্য আছে, ঠিক আছে, সামান্য বোঝাবে বা অল্প বোঝাবে। বাট শুধু লিটল থাকলে নেই বললে চলে। এখন আমরা বাক্যের যদি একটু বিশ্লেষণ করি, গিভ মি ড্যাশ মোর মানি, অর্থাৎ আমাকে টাকা মানে দিবান এমন কিছু বলছে। গিভ মি মানে দাও, তার মানে অবশ্যই কিছু টাকা আমাকে দিতে হবে, কিছু অর্থ আমাকে দিতে হবে। এখন যদি তুমি শুধু লিটল অ্যান্সার করো, তার মানে কি, লিটল মানে কিন্তু নেই বললেই চলে, মানে নেই এক কথায়। তার মানে আমি কি তোমাকে বলবো যে আমাকে টাকা নেই বললেই চলে বা দাও, এরকম কিন্তু অর্থ কখনোই এটা প্রাসঙ্গিকভাবে হবে না। তার মানে আমাকে অল্প কিছু অর্থ দাও। সেক্ষেত্রে আমরা সামটাকে এটা সঠিক অ্যান্সার হিসেবে চুজ করব। সামটাকে আমরা কি করব, সঠিক অ্যান্সার হিসেবে চুজ করব। যারা ক্লাসে উপস্থিত আছো একটু আমাকে কমেন্টে জানাও যে এই প্রশ্নের অ্যান্সারটা তোমরা ক্লিয়ার কিনা। যদি আমি প্রথমে সাম কেটে দিয়েছিলাম, তো দেখো এখানের অ্যান্সার তোমরা বলতে পারো যে ভাই মানি যেহেতু আনকাউন্টেবল তাহলে আমরা লিটল কেন ইউজ করলাম না। লিটলটা তোমরা এখানে ইউজ করবো যেহেতু লিটল আনকাউন্টেবল বসে। বাট অর্থগত দিক থেকে কিন্তু লিটল এই বাক্যের সঠিক অ্যান্সার হতে পারবে না। কেন? কারণ এই যে আমি বলছি আমাকে দাও, তার মানে টাকা আমাকে দিতে হবে, অল্প হলেও দিতে হবে। তোমার কাছে টাকা নাই তাহলে তো আমি বলতে পারবো না সেটা, তার মানে আমাকে অল্প কিছু টাকা হলেও দিতে হবে, তার মানে কি সাম ব্যবহার করব। চলো আমরা 2 নম্বর প্রশ্নটা একটু সলভ করি। 2 নম্বর প্রশ্নটা দেখো, আশা করি 1 নম্বর প্রশ্নটা সবাই ক্লিয়ার। 2 নম্বর প্রশ্নটা একটু সবাই দেখো। 2 নম্বর প্রশ্নটা কি বলছে, হোয়াট টাইম ড্যাশ, হোয়াট টাইম ড্যাশ, শেষে কি চিহ্ন দেখো তো, শেষে কিন্তু আমাদের ইন্টারোগেশন চিহ্ন আছে, তাই না, ইন্টারোগেটিভ চিহ্ন। তো ইন্টারোগেটিভ চিহ্ন তার মানে এই বাক্যটা অবশ্যই ইন্টারোগেটিভ হতে হবে। এখন তোমরা একটু অ্যান্সার করো দেখি। এই প্রশ্নটা কিন্তু ডিপ্লোমাতে 25-26 সেশনে কিন্তু আসছে, এটা গতবারের একটা কোয়েশ্চেন। সবাই একটু সলভ করো, সবাই একটু সলভ করো। আমরা বিগত 5 বছর থেকে আজকে তোমাদের বাছাইকৃত প্রশ্ন নিয়ে সলভ করবো, সবই গত বছরের না, গত বছরের আছে, তারপরে 24-25, 23-24, 22-23, 21-22, 20-21 সকল সেশন থেকে আমরা কোয়েশ্চেন বাছাই করছি। আমি দেখতে পাচ্ছি অনেকে অ্যান্সার করছো ক্লিয়ার, তোমাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ জানাই। চলো আমরা পরবর্তী প্রশ্নটা একটু সলভ করি। হোয়াট টাইম, সো ইন্টারোগেটিভ চিহ্ন যেহেতু আছে তার মানে আমাদের বাক্যটা ইন্টারোগেটিভ হইতে হবে। দেখো এখন ইন্টারোগেটিভ আমরা দুইভাবে লিখতে পারি। আমরা যে একটা বাক্য লিখলাম, হু আর ইউ, আরেকটা লিখি হোয়াট আর ইউ ডুইং। দেখো দুইটা বাক্যে কিন্তু আমরা এখানে দেখতে পাচ্ছি কি আছে বলো তো, দুইটা বাক্যে কিন্তু এখানে ইউ আছে। তো ইউ আসলে এখানে ফ্যাক্টর না, যদিও পরবর্তীতে একটু একটা জিনিস খেয়াল করো যে আমরা নর্মালি যদি একটা বাক্য লিখি আমরা বলি কি ইউ আর ডুইং, কি লিখি ইউ আর ডুইং, তার মানে এটা হচ্ছে একটা অ্যাসার্টিভ একটা সেন্টেন্স, প্রথমে সাবজেক্ট তারপরে অক্সিলারি ভার্ব তারপরে মেইন ভার্ব। বাট যখন ইন্টারোগেটিভ লিখতেছি, ইন্টারোগেটিভের ক্ষেত্রে একটা জিনিস খেয়াল করছো যে সাবজেক্টটা মাঝে, তার পূর্বে আসে হচ্ছে অক্সিলারি ভার্ব, আর শেষে থাকে হচ্ছে মেইন ভার্ব, মাঝখানে থাকে সাবজেক্ট। সাবজেক্ট অবজেক্টটা কি আমাদের মাঝখানে ব্যবহৃত হয়। তার মানে যখন আমাদের বাক্যে একটা ইন্টারোগেটিভ সেন্টেন্স আমরা লিখব তখন অবশ্যই কি
সাবজেক্টের আগে আমাদের অক্সিলারি ভার্ব হবে আর সাবজেক্টের পরে কি মেন ভার্ব হবে। তাহলে এটাও যেহেতু আমাদের ইন্টারোগেটিভ সেন্টেন্স, তাহলে আমাদের এই স্ট্রাকচারটা অবশ্যই ফলো করতে হবে। তাহলে এই স্ট্রাকচার যদি ফলো করতে হয় তাহলে এখানে আমাদের ডাবলএস কোয়েশ্চেন, এরপরে কি হওয়া উচিত, এরপরে অবশ্যই একটা অক্সিলারি ভার্ব হওয়া উচিত, তারপরে আমাদের সাবজেক্ট হওয়া উচিত এবং তারপরে মেন ভার্ব হওয়া উচিত। তাহলে এই স্ট্রাকচারটা যদি তুমি জানতে পারো, এবং এই স্ট্রাকচারটা কীভাবে, এই যে এই বাক্যটা এমন কেউ আসো যে পড়ো নাই, হোয়াট আর ইউ ডুইং নাও, আমরা তো বারবার বলি হোয়াট আর ইউ ডুইং নাও, এটা অনেকবার বলছে। তার মানে এই একটা বাক্য থেকে স্ট্রাকচারটা তৈরি হয়ে গেছে কি, যে প্রথমে ডাব্লিউএস, তারপর অক্সিলারি ভার্ব, তারপরে সাবজেক্ট, তারপরে মেন ভার্ব। তার মানে আমাদের প্রথমে অক্সিলারি ভার্ব লাগবে। এখানে দেখো শুরুতে সাবজেক্ট দিয়ে রাখছে, এখানে কি করছে, শুরুতে আমাদের সাবজেক্ট দিয়েছে, যেটা কিন্তু ভুল, আগে আমাদের অক্সিলারি ভার্ব লাগবে। এখানে দেখো শুরুতে সাবজেক্ট দিয়েছে, তার মানে এটাও আমাদের ভুল। এখন দেখো এখানে মেন ভার্বটা সাবজেক্টের পূর্বে দিয়েছে, মেন ভার্বটা কিন্তু সাবজেক্টের পূর্বে দেওয়া যাবে না। তুমি যদি অবশ্যই মেন ভার্বটা কি, তোমাদের প্রথমে অক্সিলারি ভার্ব, তারপরে সাবজেক্ট, তারপরে আমাদের মেন ভার্বটা ইউজ করতে হবে। সেক্ষেত্রে আমরা এটা সঠিক অ্যান্সার কী করতে পারি, হোয়াট টাইম ডাজ দ্য ট্রেন লিভ। আশা করি এই প্রশ্নটা তোমরা ক্লিয়ার, আশা করি এই প্রশ্নটা তোমরা ক্লিয়ার। যারা ক্লিয়ার হয়েছে তারা একটু কমেন্টে ক্লিয়ার জানাও, যারা ক্লিয়ার হওয়া নাই তারাও জানাতে পারো যদি না বুঝতে পারো। আমি আবারও বলি, এটা হচ্ছে আমাদের ইন্টারোগেটিভ সেন্টেন্সের যে স্ট্রাকচার, প্রথমে ডাবলএস কোয়েশ্চেন, তারপরে তোমার অক্সিলারি ভার্ব, তারপরে সাবজেক্ট, তারপরে আমাদের মেন ভার্বটা ইউজ করব। ক্লিয়ার? যারা ক্লাসে উপস্থিত আছো তাদের সবার কাছে আমার অনুরোধ থাকবে, তোমরা তোমাদের বন্ধু এবং বান্ধবীদের একটু মেনশন করবা, যেন তোমার মেনশনের জন্য হলেও সে এই ক্লাসটি করে নার্সিং সম্পর্কে আসলে একটু ধারণা নিতে পারে, বা নার্সিংয়ে কী ধরনের প্রশ্ন বিগত সালে এসেছে সেইগুলো একটু সলভ করতে পারে। চলো, আশা করি 2 নম্বরটাও তোমাদের কাছে ক্লিয়ার। এখন আমরা 3 নম্বর প্রশ্নে যাব। দেখো 3 নম্বর প্রশ্নটা হচ্ছে আমাদের চেঞ্জিং সেন্টেন্স থেকে আসছে, এবং চেঞ্জিং সেন্টেন্সে আমরা পড়ার সময় যেই জিনিসটা বারবার করি, যে চেঞ্জিং সেন্টেন্স মানেই আমাদের গাদা গাদা রুলস পড়তে হবে, রুলস পড়তে পড়তে মাথা নষ্ট হয়ে যাবে, এই বিষয়টা আসলে আমাদের মাথায় আসলে কাজ করে। আজকে আমি কিছু তোমাদের প্রশ্ন সলভ করার কিছু শর্টকাট ট্রিক্স দেখাবো, কত সহজে আসলে প্রশ্নগুলো সলভ করা যায়। দেখো আমার সাথে ইতিমধ্যে দেখতে পাচ্ছি প্রায় 60 জন শিক্ষার্থী যুক্ত আছে। আমরা সবাই যদি একটু শেয়ার করি এবং মেনশন করি, তাহলে আমাদের সাথে আরও অসংখ্য শিক্ষার্থী যুক্ত হতে পারবে। দেখো হি লিভস, এখানে আমাদের নেগেটিভ ফর্ম। একটা জিনিস বলি, চেঞ্জিং সেন্টেন্সের সেন্টেন্সটা চেঞ্জ করতে হবে, নট টেন্স। চেঞ্জিং সেন্টেন্স মানে কি, সেন্টেন্সটাকে চেঞ্জ করতে হবে। অ্যাসার্টিভ থেকে ইন্টারোগেটিভ হতে পারে, অ্যাফার্মেটিভ থেকে নেগেটিভ হতে পারে, সিম্পল থেকে কমপ্লেক্স হতে পারে। এটা আমাদের কি করব, সেন্টেন্সটা চেঞ্জ করব, নট টেন্স। টেন্স পরিবর্তন করা যাবে না। তার মানে এখানে আমরা একটা জিনিস দেখতে পাচ্ছি, সবাই দেখতে পাচ্ছ কি, লিভস মানে ভার্বের সাথে এস অথবা ইএস। তো আমরা জানি ভার্বের সাথে এস অথবা ইএস মাত্রই সেটা প্রেজেন্ট ইনডিফিনিট, কারণ প্রেজেন্ট ইনডিফিনিটে পড়ছো না। সাবজেক্টের পরে যদি সাবজেক্ট থার্ড পারসন সিঙ্গুলার হয়, তাহলে ভার্বের সাথে এস অথবা ইএস আমরা যুক্ত করি, এস অথবা এস যুক্ত করি, তাহলে এটাকে আমরা বলবো প্রেজেন্ট টেন্স। তাহলে প্রেজেন্ট টেন্স আমাদের কখনোই পাস্ট টেন্স করা যাবে না, এবং আমরা সেন্টেন্সের পরিবর্তন করব, নট টেন্স। তাহলে আমরা 1 নম্বর বাক্যটা যদি একটু খেয়াল করি, এখানে ডিড আছে, তো ডিডটা মানে আমরা জানি এটা পাস্ট, তো আমরা তো টেন্সের পরিবর্তন করতে পারবো না, তার মানে এটা আমরা কেটে দিতে পারলাম। ঠিক আছে? আর অলওয়েজ থাকলে নেভার হয়, যেহেতু অলওয়েজ না, সেখানে আমাদের নেভার বসার কোনো প্রশ্ন এখানে আসে না। এখন বি হবে নাকি ডি হবে, আমরা দুইটা অপশন যেহেতু কেটে দিতে পারছি, এখন বি এবং ডির মধ্যে একটা চুজ করো। দেখো বি এবং ডির মধ্যে যদি আমরা একটা চুজ করি, একদম মানে ইজি একটা বিষয়, যে আমরা মনে করে বললাম যে আই গো টু কলেজ, এটা একটা অ্যাফার্মেটিভ। এটাকে যদি আমরা নেগেটিভ করি, তাহলে আমরা আই নট গো বলি না, আই নট গো কখনো বলি না, আমরা কি বলি, আই ডু নট গো, আই ডু নট গো বলি। তার মানে আমাদের বাক্যটিকে নেগেটিভ করতে হলে অবশ্যই অক্সিলারি ভার্বের পরে নট দিতে হবে। শুধু নট দিয়ে দিয়েছো আর সেটার অর্থ না চলে আসবে, এটা কিন্তু বাক্যের স্ট্রাকচারের সাথে যাবে না। তার মানে অবশ্যই এর পরে নট দেওয়া যাবে না, এখানে অবশ্যই আমাদের একটা অক্সিলারি ভার্ব নিয়ে আসতে হবে সাবজেক্ট অনুযায়ী। ঠিক আছে? এজন্য আমাদের একটা সঠিক অ্যান্সার অপশন ডি। আশা করি এই প্রশ্নটাও তোমাদের কাছে ক্লিয়ার। যদি এই প্রশ্নটা ক্লিয়ার হয়ে থাকে, তাহলে আমরা পরবর্তী 4 নম্বর প্রশ্নে একটু যেতে পারি। 4 নম্বর প্রশ্নটা কি বলছে, চুজ দ্য কারেক্ট সেন্টেন্স ফ্রম অপশন, অর্থাৎ 4টা বাক্য দেওয়া আছে এখানে। দেখো এই 4টা বাক্যের মধ্যে কোনটা সঠিক অপশন, যে এটা কিন্তু আর্টিকেল থেকে আসছে, এটা হচ্ছে কত সালের, এটাও 25-26 সেশনের একটা কোশ্চেন, এটাও কিন্তু আমাদের 25-26 সেশনের একটা কোশ্চেন। আমরা একটু এটা সলভ করি। দেখো ডগ ইজ এ ফেইথফুল অ্যানিমেল, নাকি দ্য ডগ ইজ এ ফেইথফুল অ্যানিমেল, নাকি এ ডগ ইজ ফেইথফুল অ্যানিমেল, নাকি দ্য ডগ ইজ ফেইথফুল অ্যানিমেল।
তার মানে আমরা কি বলি, কুকুর হচ্ছে একটি কি বিশ্বস্ত প্রাণী, কুকুর হচ্ছে একটি বিশ্বস্ত প্রাণী। তাহলে আমরা যদি এইটা বলি কুকুর হচ্ছে একটি বিশ্বস্ত প্রাণী, তাহলে কোনটা হবে? এখন আমরা একটা রুলস এখানে তোমাদের পড়তে পারি, যখন একটা জাতিকে নির্দেশ করে, যখন একটা জাতিকে নির্দেশ করে, জাতিকে নির্দেশ করলে কিন্তু আমরা আর্টিকেল হিসেবে দি ব্যবহার করতে পারি, ঠিক আছে? যেমন দা ইংলিশ, তার মানে পরে ইংরেজ জাতিকে নির্দেশ করতেছে। এখন আমি যদি তোমাকে একটা প্রশ্ন করি যে কুকুর হচ্ছে একটি বিশ্বস্ত প্রাণী, তার মানে কুকুর দ্বারা কি নির্দিষ্ট একটা কুকুরকে বোঝাচ্ছে নাকি পুরো কুকুর জাতিকে বোঝাচ্ছে? আমরা বললাম যে কোনো একটা জিনিস, যে গরু হচ্ছে গৃহপালিত প্রাণী, তার মানে গরুটা কি এখানে নির্দিষ্ট একটা গরু নাকি এটা পুরো তোমার গরু জাতিকে নির্দেশ করতেছে? অবশ্যই পুরো একটা, মানে প্রত্যেকটা গরুর একটা, মানে আমরা কমন হিসেবে আমরা সাধারণভাবে বলতেছি গরু হচ্ছে একটা গৃহপালিত প্রাণী, তার মানে পুরো একটা জাতিকেই কিন্তু এখানে নির্দেশ করতেছে। একইভাবে আমরা যখন বলবো যে কুকুর হচ্ছে একটি বিশ্বস্ত প্রাণী, তার মানে অবশ্যই কুকুরটাকে আমরা একটা পুরো কুকুর জাতিকে এখানে ইন্ডিকেট করতেছে। যেহেতু পুরো জাতিকে ইন্ডিকেট করছে, এক্ষেত্রে অবশ্যই আমাদের ডগের পূর্বে দা ব্যবহার করতে হবে। কী করতে হবে? দা ডগ। তার মানে এখানে এই দা ডগ দেওয়ার অর্থ হচ্ছে পুরো কুকুর জাতিকে নির্দেশ করতেছে। আর যেহেতু একটি গৃহপালিত প্রাণী, তার মানে আমরা বলবো এ ফেথফুল অ্যানিমেল। তার মানে সঠিক অ্যান্সারটা কি বলো তো ভাইয়া? এটা হচ্ছে আমাদের খুবই সহজ একটা প্রশ্ন ছিল। এই প্রশ্নের সঠিক অপশন হচ্ছে দ্য ডগ ইজ এ ফেথফুল অ্যানিমেল। আশা করি এই প্রশ্নটা তোমাদের কাছে ক্লিয়ার। দেখো পরবর্তী আমরা যদি 5 নাম্বার প্রশ্নটা একটু সলভ করি, দ্য ওয়ার্ড কমিউনিটি ইজ এ, এটা একটা নাউন থেকে প্রশ্ন আসছে। এবং তোমাদের বলে রাখি যে নার্সিং ভর্তি পরীক্ষায় বিগত সালে কিন্তু এই নাউন থেকে প্রতি বছর একটা করে প্রশ্ন আসছেই, ঠিক আছে? একটা অথবা দুইটা করে প্রতি বছর, বিগত 10 বছরই কিন্তু এখান থেকে প্রশ্ন আসছে। তো তোমরা বুঝতে পারছো যে নাউন চ্যাপ্টারটা আসলে তোমাদের জন্য কতটুকু ইম্পর্টেন্ট। চলো আমরা একটু প্রশ্নটা যদি সলভ করি। প্রশ্নটা বলছে যে কি কমিউনিটি। এখন আমরা সাধারণত নাউনকে যে 5 ভাগে সাধারণভাবে আমরা বিভক্ত করতে পারি, যেমন প্রথমে প্রপার নাউন, কমন নাউন, কালেকটিভ নাউন, ম্যাটেরিয়াল নাউন, অ্যাবস্ট্রাক্ট নাউন। তো এক্ষেত্রে আমি যদি প্রপার নাউন সম্পর্কে তোমাদের সংক্ষেপে একটু বলি, আমরা প্রত্যেকটার বিস্তারিত ক্লাস নেব, যদিও আজকে একটু সংক্ষেপে শুধু একটু টাচ দিয়ে যাব। দেখো প্রপার নাউন, কমন নাউন, কালেকটিভ নাউন, ম্যাটেরিয়াল নাউন, অ্যাবস্ট্রাক্ট নাউন। এবং আবারও বলি, এই নাউন চ্যাপ্টারটা এমন একটা চ্যাপ্টার বিগত 10 বছরে কিন্তু এখান থেকে প্রশ্ন আসছে। সো আমরা ভেবেই নিতে পারি সামনে বছর এখান থেকে তুমি একটা প্রশ্ন কমন পেতেই পারো। দেখো এক মিনিট। দেখো আমরা একটু সলভ করি যে প্রপার নাউন। প্রপার নাউনটা কি? যেটা নির্দিষ্ট, যেটা দ্বারা একদম নির্দিষ্ট, অর্থাৎ একটা জিনিসকে নির্দেশ করবে। যেমন আমি যদি বলি ঢাকা, ঢাকা একটা নির্দিষ্ট শহরের নাম, তাই না? বাট আমি যদি বলতাম শহর, তাহলে শহরকে একটা নির্দিষ্ট শহর বলতে কি শুধু ঢাকাকে বোঝায়? না, এটা পুরো মানে শহরের একটা কমন নাম হিসেবে আমরা ব্যবহার করতাম। সো প্রপার নাউন সেটাই যেটা দ্বারা একদম নির্দিষ্ট একজনকে বা একটা জিনিসকে আসলে ইন্ডিকেট করবে। আর কমন নাউন কোনটা? কমন নাউন হচ্ছে এমন একটা নাম যেই নামটা শোনার পর ওই জাতীয় সবাই হবে। যেমন আমি যদি বলি বয়, বয় যখন বলতেছি, বয় মানে কি শুধু আমাকে বোঝাবে, নাকি বয় মানে তোমাকে বোঝাবে, নাকি বয় মানে পৃথিবীতে যতগুলো বালক আছে সবাইকে বোঝাবে? অর্থাৎ বয় যখন বলবো তার মানে অবশ্যই বয় দ্বারা পৃথিবীর সকল বালককেই কিন্তু এখানে ইন্ডিকেট করবে, ঠিক আছে? তার মানে তোমার কমন নাউন হচ্ছে এমন একটা নাম যেই নামের মধ্যে ওই জাতীয় সবাই পড়ে যাবে। এখন কালেকটিভ নাউন কোনটা? কালেকটিভ নাউন হচ্ছে কিছুজন বা অনেকজন মিলে যেটা গঠন করা হয়। যেমন আমরা একটা টিম গঠন করি, ক্রিকেট টিম বা এখন ফুটবল বিশ্বকাপ চলতেছে, প্রত্যেকটা টিমে কিন্তু 26 জন করে খেলোয়াড় আছে। তার মানে 26 জন খেলোয়াড় নিয়ে তারা একটা টিম গঠন করছে। এই যে আমাদের স্কুল কলেজের বা বিভিন্ন প্রতিষ্ঠানের কমিটি থাকে, তার মানে কমিটিটা কি? কমিটিটাও কিন্তু কয়েকজন মিলে আসলে গঠন করা হয়। একইভাবে আমি যদি বলি কমিউনিটিকে আমরা বলি যে হোয়াটসঅ্যাপ কমিউনিটি, বা আমরা বলতে পারি যে কি ফেসবুক কমিউনিটি, অর্থাৎ এটা একটা সংঘ বোঝাই,
এটাও একটা কমিটির মতোই, ঠিক আছে। কমিউনিটি বিষয়টা হচ্ছে এটাও তোমার অনেকজন মিলে বা কয়েকজন মিলে একটা কমিউনিটি গঠন করে। আমরা বলি আমাদের ফেসবুক কমিউনিটি অথবা বলি হোয়াটসঅ্যাপ কমিউনিটি, এরকম আমরা যে গ্রুপ করি না, সংক্ষেপে আমরা যে গ্রুপ বলি, ঠিক আছে। এই গ্রুপেরই মনে করো আরেকটা নাম কমিউনিটি। তারপরে ম্যাটেরিয়াল নাউন যদি যাই, যেটা আসলে বস্তুগত, যেমন যেটাকে পরিমাপ বা পরিমাণ আমরা সংক্ষেপে করে থাকি, যেমন আমরা বলতে পারি ওয়াটার, সল্ট, তারপরে বলতে পারো রাইস, আয়রন, মাটন, ঠিক আছে। তারপরে হচ্ছে ডায়মন্ড, এগুলো হচ্ছে গুরুত্বপূর্ণ। আর অ্যাবস্ট্রাক্ট নাউন যেটা আসলে আমরা অনুভব করার বিষয়, যেটা এই যে বইয়ের ভাষায় যেমন যেটা দেখা যায় না, ছোঁয়া যায় না, অনুভব করার বিষয়, সেটাকে আমরা বলি অ্যাবস্ট্রাক্ট নাউন। এবং অ্যাবস্ট্রাক্ট নাউনের একটা খুবই মানে সংক্ষেপে চেনার একটা উপায় আছে, যেমন সাফিক্স যুক্ত। যেমন কী কী সাফিক্স আমি যদি একটু লিখি, কোনো শব্দের শেষে যদি তোমরা দেখতে পাই TION আছে, SION আছে, নেস আছে, হুড আছে, TY আছে, TH আছে, তারপরে তোমার ANC, ENC আছে, তারপরে EDG আছে, ঠিক আছে। এই যে সাফিক্স লিখলাম, এই সাফিক্সগুলো কোনো শব্দের শেষে থাকলে সেটাকে আমরা সাধারণত নাউন বলতে পারি। সেটাকে আমরা সাধারণত কি বলবো? নাউন বলবো। চলো আমরা আমাদের 5 নম্বর প্রশ্নটা একটু সলভ করি। রাইট ফর্ম অফ ভার্ব, এখানে বাক্যটা আছে ইট ইজ হাই টাইম। এটা খুবই গুরুত্বপূর্ণ একটা রুলস, খুবই গুরুত্বপূর্ণ একটা রুলস, মনে রাখবা। ইট ইজ টাইম অথবা ইট ইজ হাই টাইম, এক্ষেত্রে রুলস হচ্ছে এগুলোর পরে যদি সাবজেক্ট থাকে তাহলে অবশ্যই যে ভার্বটা থাকবে সেই ভার্বটাকে আমরা V2 ফর্মে ইউজ করব। কি করব? V2, অর্থাৎ ভার্বের পাস্ট ফর্মে ইউজ করব। কি করব? ভার্বের পাস্ট ফর্মে ইউজ করব। এখন এগুলোর পরে সাবজেক্ট আছে কিনা, প্রত্যেকটা জায়গায় উই আছে, আমি অপশনে দেখতে পাচ্ছি প্রত্যেকটা জায়গায় উই আছে, তার মানে এগুলো কি, এগুলো হচ্ছে প্রত্যেকটা সাবজেক্ট। তো ইট ইজ টাইম অথবা ইট ইজ হাই টাইম, এগুলোর পরে যদি সাবজেক্ট থাকে পরবর্তী ভার্বটা আমাদের অবশ্যই ভার্বের পাস্ট ফর্মে অ্যান্সার করতে হবে। তাহলে দেখো তো, শ্যাল স্টপ, এটা তো পাস্ট না, শুড স্টপও পাস্ট না, এটা তো প্রেজেন্ট, এটাও পাস্ট না, এই যে স্টপড এটা হচ্ছে পাস্ট ফর্ম, এটা হচ্ছে কি পাস্ট ফর্ম। তার মানে এই প্রশ্নের সঠিক অ্যান্সার যদি আমি বলি, তাহলে এই প্রশ্নের সঠিক অ্যান্সার অপশন এ। দেখো, আশা করি এই প্রশ্নটা তোমাদের কাছে ক্লিয়ার, খুবই সহজ একটা প্রশ্ন ছিল। পরবর্তীতে আমরা যদি একটু প্রশ্ন সলভ করি, এটা আমরা ডিটেলস একটু আলোচনা করব। দেখো, তোমরা এটা অ্যান্সার করতে থাকো, পাশাপাশি আমি আরও কিছু লিখি। যে এটা হচ্ছে একটা নাম্বারের কোশ্চেন। নাম্বার আমরা জানি সিঙ্গুলার আর প্লুরাল, অর্থাৎ এক বচন আর বহু বচন, একটা জিনিস ইন্ডিকেট করবে আর অনেকগুলো জিনিস ইন্ডিকেট করবে। যেমন কোনো শব্দের শেষে ইউএস থাকলে সেটাকে আমরা সিঙ্গুলার বলি, সেটাকে প্লুরাল করতে আমরা আই ব্যবহার করি। কি ব্যবহার করি বলো তো? সেটাকে আমরা প্লুরাল করতে আই ব্যবহার করি। যেমন আমি বলতে পারি জিনিয়াস, জিনিয়াস থেকে আমরা বলতে পারি কি, তারপরে বলতে পারি রেডিয়াস, রেডিয়াস থেকে এখানে কিন্তু দুইটা জিনিস খেয়াল করবো, ডাবল আই, কেননা এখানে একটা আই অলরেডি আছে আর ইউএসের পরিবর্তে আমাদের আরেকটা আই ব্যবহার করতে হবে। এজন্য রেডিয়াসের ক্ষেত্রেও ডাবল আই হয়েছে, জিনিয়াসের ক্ষেত্রেও কি ডাবল আই হয়েছে। আমরা যদি বলি ফোকাস, ফোকাসে ইয়েস কেটে দাও, ইয়েস কেটে দিয়ে আমরা দিয়ে দিলাম। তারপরে আমরা যেটা প্রশ্নে আছে লিখলাম স্টিমুলাস। দেখো, তাহলে এটার প্লুরাল কি হবে? এই যে, তাহলে তোমরা একটু খুঁজে দেখো তো কোথায় আছে, কোথায় আছে। এই যে অপশন এতে আমরা পেয়ে গেছি যে আমাদের প্লুরাল ফর্ম কি। তার মানে একটা জিনিস, যে কোনো শব্দের শেষে যখন আমরা দেখব ইউএস আছে, সেটাকে জাস্ট তুলে দিয়ে সেটার পরে আমরা আই ব্যবহার করলে সেটার প্লুরাল ফর্ম হয়ে যাবে। সেটার কি, সেটার প্লুরাল ফর্ম কিন্তু হয়ে যাবে। আমি তোমাদের আরও একটা জিনিস দেখাই। কোনো শব্দের শেষে যদি কখনো ওএন পাও, সেটাকে ওএন কেটে দিয়ে এ দেবা। যেমন আমি যদি বলি ক্রাইটেরিয়ন, এগুলোর অ্যান্সার তোমরা লিখতে থাকো, দেখে কে কে পারো। লিখলাম ফেনোমেনন, দেখো কোনো শব্দের শেষে যদি ইউএম থাকে, সেটার ইএম তুলে দিয়ে আমরা এ দিই, কি এ। যেমন ড্যাটাম থেকে কি হবে, অ্যাডেন্ডাম থেকে কি হবে, লেখো সবাই, ঠিক আছে। ডাটাম থেকে কি হবে, অ্যাডেন্ডাম থেকে কি হবে, তারপরে এজেন্ডাম যদি দেই, ব্যাকটেরিয়াম,
তাহলে এগুলো কি হবে বলো দেখি। দেখো, তারপরে কোনো শব্দের শেষে যদি আইএস থাকে সেটাকে পরিবর্তন করে ইএস হয়ে যায়। যেমন আমরা বলতে পারি ক্রাইসিস থেকে কি হবে, বেসিস থেকে কি হবে, অ্যানালাইসিস থেকে কি হবে, এগুলো বলো। তারপরে আমরা আরও একটা জিনিস লিখলাম, কোনো শব্দের শেষে যদি আইএক্স অথবা ইএক্স থাকে সেটা পরিবর্তন করে আইসিইএস হয়। যেমন ইন্ডেক্স, অ্যাপেন্ডিক্স, ভার্টেক্স। দেখো আমি অনেকগুলো লিখছি, সেগুলোর অ্যান্সার এবার তোমাদের একটু আমি বলে দিই। দেখো ক্রাইটেরিয়ান থেকে আমাদের অ্যান্সারটা কি হয়ে যাবে, ক্রাইটেরিয়া, তাই না? ফেনোমেনন থেকে কি হয়ে যাবে, ফেনোমেনা। ডাটাম থেকে ডাটা, ডেটা। অ্যাডেন্ডাম থেকে অ্যাডেন্ডা, এজেন্ডাম থেকে এজেন্ডা, ব্যাকটেরিয়াম থেকে ব্যাকটেরিয়া। তারপর হচ্ছে এটা মিডিয়াম হবে, এটা ভুল লিখে ফেলছি। মিডিয়াম থেকে মিডিয়া, ঠিক আছে। ক্রাইসিস থেকে ক্রাইসিস, এগুলো সবাই একটু নোট করে নিও। বেসিস থেকে বেসিস, অ্যানালাইসিস থেকে অ্যানালাইসিস, এগুলো কিন্তু বারবার আসে, আমি সেইগুলোই লিখেছি। আর ইএক্স বা আইএক্স থাকলে এগুলো তুলে কি হয়, আইসিএস। তার মানে ইন্ডেক্স থেকে আমরা লিখতে পারি ইন্ডিসেস, অ্যাপেন্ডিক্স থেকে লিখতে পারি অ্যাপেন্ডিসেস, ভার্টেক্স থেকে ভার্টিসেস। দেখো এগুলো একটু লেখা হলে তোমরা একটু ডান জানাও, তাহলে আমি পরবর্তী প্রশ্নে যেতে পারি। সবাই যদি লেখা হয় তাহলে একটু জানাও। আমি কিন্তু গুরুত্বপূর্ণ যেগুলো বারবার আসে, যেহেতু এই চ্যাপ্টারটা তোমাদের জন্য অনেক ইম্পর্টেন্ট, সেগুলো আমি লিখে দিয়েছি যেগুলো আসলে বারবার আসে। আরও কিছু আছে, আমরা যখন নাম্বারের বিস্তারিত পড়বো তখন সবগুলো দেবো। এখন শুধু যেগুলো বারবার রিপিট হয়, যেগুলো বারবার আসে, শুধু সেগুলো দিয়েছে। একদম বিস্তারিত আসলে আমরা এখানে লিখে নাই, ঠিক আছে? বিস্তারিত আমরা যখন চ্যাপ্টার ওয়াইজ তোমাদের ক্লাস নেব তখন আসলে ওইগুলো পড়াবো। যদি এগুলো লেখা বা নোট করা ডান হয় বা বোঝার ডান হয়, একটু আমাকে ডান জানাও, তাহলে আমি পরবর্তী প্রশ্নে যেতে পারি। সবাই আর খুব শীঘ্রই তোমাদের নার্সিংয়ের জন্য আমরা কোর্স লঞ্চ করব, নার্সিং অপটিমিস্টিক ব্যাচ। এখানে আসলে কারা ক্লাস নেবে বা ক্লাস ফ্যাসিলিটি কী পাবা, সকল কিছু নিয়ে আমরা বিস্তারিত হাজির হব তোমাদের সামনে খুব শীঘ্রই। আচ্ছা, অনেকে ডান জানাইছে, তোমাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ জানাই। তাহলে আমরা পরবর্তী প্রশ্ন চাই। পরবর্তী প্রশ্ন বলছে শি ইজ ভেরি সিনসিয়ার ইন স্টাডিজ। এখানে আমাদের সিনসিয়ারটা আসলে কোন পার্টস অফ স্পিচ, এটা আসলে প্রশ্ন। এখন ইজটাকে আমরা বলতে পারি বি ভার্ব। তার আগে আমি কয়েকটা লিখি, বি ভার্ব, টেস্ট, লুক, বিকাম, স্টে। এই যে আমি কিছু ভার্ব লিখছি, এই ভার্বগুলোকে বলা হয় লিঙ্কিং ভার্ব। কি বলা হয়, লিঙ্কিং ভার্ব। এখন আমি সংক্ষেপে লিখলাম লিঙ্কিং ভার্ব। লিঙ্কিং ভার্বের পরে যদি একটা শব্দ থাকে তাহলে সেটার সাথে সাথে মডিফাই করে হয়ে যাবে হচ্ছে অ্যাডজেক্টিভ। বাট লিঙ্কিং ভার্বের পরে যদি কখনো দেখো দুইটা শব্দ আছে, তাহলে শুরুরটা হবে অ্যাডভার্ব, তারপরেরটা হয়ে যাবে কি, অ্যাডজেক্টিভ। এখানে আছে দুইটা রুলস, ঠিক আছে? এই দুইটা রুলস তোমাদের একটু নোট করাটা বাধ্যতামূলক। লিঙ্কিং ভার্বের পরে যখন একটা শব্দ থাকবে সেটাকে আমরা বলবো সেটা অ্যাডজেক্টিভ সরাসরি। বাট লিঙ্কিং ভার্বের পরে যখন দুইটা শব্দ থাকবে, প্রথমটা অ্যাডজেক্টিভ, তারপরে এটা অ্যাডভার্ব। তাহলে এটা যদি লিঙ্কিং ভার্ব হয়ে থাকে, এটা যদি লিঙ্কিং ভার্ব হয়ে থাকে, পরে দেখো ভেরি একটা শব্দ, সিনসিয়ার আরেকটা শব্দ, কারণ ইন তো প্রিপোজিশন থেকে আবার নতুন আরেকটা পার্ট শুরু হলো, ঠিক আছে? তাহলে এখানে আমরা আসলে কি বলতে পারি,
এটা যদি এটা হচ্ছে অ্যাডভার্ব, যেহেতু দুটা শব্দ, এটা অ্যাডভার্ব, আর সিনসিয়ারটাকে আমরা কি বলতে পারি? অ্যাডজেক্টিভ। সিনসিয়ারকে আমরা কি বলতে পারি? অ্যাডজেক্টিভ। এটা হচ্ছে বাক্যের আসলে পজিশনের দিক থেকে এই রুলস, যেটা খুব সহজে অ্যান্সার করতে পারো যে ভেরি নর্মালি আসলে একটা অ্যাডভার্ব হিসেবে ব্যবহার হয়, ভেরির পর আসলে অ্যাডজেক্টিভ হয়, সেটা ঠিক আছে। বাট আমরা টু দ্য পয়েন্ট রুলস যদি, কারণ এরকম রিলেটেড প্রশ্ন আসলে সব জায়গায় তো আর ভেরি থাকবে না যে ভেরি দেখে তুমি ইজিলি অ্যান্সার করতে পারবা, অনেক থাকতে পারে, ঠিক আছে। তো সেই জায়গায় জিনিসটা মনে রাখবে এই রুলসটা, যে লিঙ্কিং ভার্ব যখন থাকবে, লিঙ্কিং ভার্বের পরবর্তী শব্দটি অ্যাডজেক্টিভ হিসেবে ব্যবহার হয়, ঠিক আছে। চলো পরবর্তী প্রশ্নটা আমরা একটু সলভ করি, যে আই ওয়াজ নট রিডিং, এটা কি বলছে? এটার আমার করতে বলছে হচ্ছে ইন্টারোগেটিভ ফর্ম। আই ওয়াজ নট রিডিং, এটার ইন্টারোগেটিভ করতে বলছে, তাই না? সো ইন্টারোগেটিভ করতে হলে একটা জিনিস তোমাকে যেটা মাথায় রাখা লাগবে, সেটা হচ্ছে আমরা একটা জিনিস খেয়াল করে দেখেছি, যেমন বললাম আই অ্যাম রিডিং, আমি যদি তোমাকে বলি যে এটার ইন্টারোগেটিভ করো, তাহলে তুমি সাথে সাথে কি করো, যে অ্যাম আই রিডিং, মানে অ্যামটাকে আগে নিয়ে আসো ইন্টারোগেটিভ করতে, তাই না? অর্থাৎ যখন বাক্যে অক্সিলারি ভার্ব থাকে, আমরা ইন্টারোগেটিভ করতে হলে সেই অক্সিলারি ভার্বকে আমরা বাক্যের শুরুতে নিয়ে আসি। তার মানে এখানে আমরা দেখতে পাচ্ছি যে ওয়াজ আছে, মানে আমরা ইন্টারোগেটিভ ফর্ম করতে ওয়াজটাকে নিয়ে আসব। এখন মনে করো তুমি রুলস জানো না, বা এই রুলস তোমার আয়ত্তে নেই, এই রুলস তোমার জানা নেই, সেক্ষেত্রে আসলে তুমি কিভাবে আসলে অ্যান্সার করবা বলো? কিভাবে আসলে তুমি অ্যান্সার করবা বলো? মনে করো তোমার এই প্রশ্নের অ্যান্সারটা জানা নাই, বা এই রুলস জানা নাই। এখন যে জিনিসটা তোমাকে জানতে হবে, যে কখনো ডিডের পরে আসলে আমাদের ভার্বের বেস ফর্ম হয় অল টাইম, এটা মনে রাখবা। যেমন আমি বললাম হচ্ছে আই গো, বা আমরা বলতে পারি ডিড আই গো হবে নাকি ডিড আই ওয়েন্ট হবে? বলো তো। অবশ্যই ডিডের পরে গো হবে, কেন? কারণ ডিডটা অলরেডি কিন্তু পাস্ট ফর্মে চলে আসছে, এবং ডিডের পরবর্তী ভার্বটা অল টাইম বেস ফর্ম হয়, সেক্ষেত্রে ডিডের পরে আইএনজি হওয়ার কোনো সম্ভাবনা নাই। সো এটা দেখে কিন্তু তুমি সিআরডি অপশন কেটে দিতে পারবা, কারণ এই রুলসটা যদি তোমার জানা থাকে যে ডিডের পরে অল টাইম ভার্বের বেস ফর্মটা আমরা ব্যবহার করি, ডিড বা ডু নট, ডাজ নট, ডিড নট, এগুলোর পরে ভার্বের বেস ফর্ম ব্যবহার করতে হয়, সেক্ষেত্রে এগুলোর পরে আইএনজি হওয়ার কোনো সম্ভাবনা নেই। আর যেহেতু আমার বাক্যে দেওয়া আছে কি সাবজেক্টটা আমি আই, সেখানে মি হওয়ার তো সম্ভাবনা নাই, কারণ আমার সাবজেক্টিভ ফর্মে লিখতে হবে, এটা তো অবজেক্ট না, এটা তো সাবজেক্ট। কারণ আমরা অক্সিলারি ভার্বটা আগে নিয়ে আসলে সাবজেক্টটা একটু মাঝে চলে যাবে, তার মানে এই না যে সাবজেক্টটাকে তুমি অবজেক্টিভ ফর্মে লিখবে, এটার কোনো ওয়ে নাই, তার মানে এটা তো হচ্ছে না। এখন তিনটা বাক্যের ফরমেশন এমনিতে চেঞ্জ, বাকিটা কেন হলো তুমি না জানলো, অ্যান্সারটা এ হয়ে যায়। কিভাবে? ডিডের পরে কখনো ভার্বের আইএনজি হতে পারে না, ডিডের পরে অল টাইম ভার্বের বেস ফর্ম বসবে। ডিড বলো, ডু নট বলো, ডাজ নট, যেমন অল টাইম তোমরা কি বলো? তোমরা কি কখনো বলো আই ডিড নট ওয়েন্ট? এটা কেউ বলো? এটা কখনো বলো না। বা আই ডিড নট গোয়িং বলো? কেউ বলো না। কি বলো? যে আই ডিড নট গো। কেন বলো? কারণ অলরেডি এটা পাস্ট করা হয়ে গেছে, ডু এর পাস্ট ডিড, সো আলাদা করে ওইদিকে আর পাস্ট করা লাগবে না, ওইদিকে জাস্ট বেস ফর্ম দিলেই এনাফ। আর ডিডের পরে বেস ফর্ম ছাড়া তোমার আইএনজি ফর্ম বলো বা তোমার এস বাই এস বলো, কোনো ফর্ম হতে পারবে না, একদম বেস ফর্ম। সেক্ষেত্রে আমরা অ্যান্সার করবো হচ্ছে ওয়াজ নট আই রিডিং, এটা হচ্ছে আমাদের সঠিক অপশন। আশা করি এই প্রশ্নটাও তোমাদের কাছে ক্লিয়ার। যদি ক্লিয়ার হয়ে থাকে তাহলে আমাদের পরবর্তী প্রশ্নটা একটু সলভ করি। দেখো পরবর্তী প্রশ্নটা হচ্ছে উইচ ওয়ান ইজ দ্য কারেক্ট ফর্ম অফ পাস্ট কন্টিনিউয়াস টেন্স। তো পাস্ট কন্টিনিউয়াস মানে আমরা একটা জিনিস জানি, কন্টিনিউয়াস মানে সেটা কি আইএনজি যুক্ত থাকবে, যত জায়গায় কন্টিনিউয়াস লেখা থাকবে কন্টিনিউয়াস মানে কন্টিনিউ, ঠিক আছে। আর কন্টিনিউ করতে হলে আইএনজি ফর্ম দেওয়া লাগবে। সো মনে রাখবা কন্টিনিউয়াস মানে আইএনজি ফর্ম। আর যেহেতু পাস্ট কন্টিনিউয়াস বলছে, আর পাস্টের জন্য আমার একটা অক্সিলারি ভার্ব লাগবে, সেটা ওয়াজ অথবা ওয়ার, সেটা ওয়াজ অথবা ওয়ার, ঠিক আছে। সো কন্টিনিউয়াসের জন্য আইএনজি আর তারপর ওয়াজ অথবা ওয়ার, তার মানে কিন্তু আমরা খুবই সহজে এই বাক্যের স্ট্রাকচার পেয়ে গেছি। তার মানে আমাদের পাশাপাশি যেখানে দেখবো ওয়াজ ওয়ার প্লাস আইএনজি আছে সেটাই অ্যান্সার। আমরা দেখতে পাচ্ছি এখানে আইএনজি আছে, বাট এর পূর্বে একটা ওয়াজ ওয়ার লাগবে, এখানে নাই, তার মানে এই বাক্যটা হচ্ছে না। এখানেও দেখতে পাচ্ছি আইএনজি, বাট এটা প্যাসিভে করছে। দেখো প্যাসিভে আসলে হবে না, অ্যাক্টিভ প্যাসিভ আমরা যখন বিস্তারিত টপিক ওয়াইজ পড়বো তখন এগুলো আরও ক্লিয়ার হতে পারবা। এ বাক্যে তো আইএনজি নাই, কন্টিনিউয়াস হইতে হলে আইএনজি থাকা বাধ্যতামূলক, আর তার পূর্বে একটা অক্সিলারি ভার্ব ওয়াজ লাগবে, তার মানে সঠিক অপশন অপশন এ। দেখো
তোমরা যারা ক্লাস করছো অনেকে আসলে আমাদের নার্সিংয়ের পেজ এবং গ্রুপ চিনো না, বা যারা ক্লাস নোট করছো নোট শেয়ার করার জন্য আসলে তোমরা গ্রুপ পাচ্ছ না। এই যে এটা হচ্ছে আমাদের এডুকেশন নার্সিংয়ের অফিসিয়াল ফেসবুক গ্রুপ, তোমরা এটা লিখে সার্চ দিবা, বা যারা যুক্ত আছো তারা ক্লাস নোট বা ইটিসি যে কোনো বা ক্লাস রিলেটেড যে কোনো প্রশ্ন বা আদার্স সব কিছুর জন্য এই গ্রুপে তোমরা পোস্ট দিতে পারো। পাশাপাশি আমাদের নিয়মিত ক্লাস এবং এক্সামের জন্য বা যাবতীয় ইনফরমেশনের জন্য আমাদের এই পেজটা তোমরা ফলো দিয়ে রাখবা, যেন আমরা কোনো আপডেট দিলে সেই আপডেটটা তোমরা সাথে সাথে পেয়ে যাও। যারা ক্লাস করছো অবশ্যই নোট করবা, নোট করে আমাদের গ্রুপে তোমরা পোস্ট করতে পারো। কোনো প্রশ্ন থাকলে বা যে কোনো কিছুর জন্য এই গ্রুপে তোমরা পোস্ট করবা, ঠিক আছে? আমরা সেগুলো তোমাদের দেখব। চলো আমরা পরবর্তী প্রশ্নটা যদি একটু সলভ করি। পরবর্তী প্রশ্নটা এখানে দুইটা জিনিস বলছে, প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স বাট এটা প্যাসিভে করতে হবে। প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স বাট আমাদের প্যাসিভে করতে হবে, এবং অ্যাক্টিভ থেকে প্যাসিভ করার জন্য একটা সহজ, যদিও ভয়েসের বিস্তারিত এখন পড়ানো সম্ভব না, বাট আমি তোমাদের একটা জিনিস বলি। অ্যাক্টিভ থেকে প্যাসিভ করানোর জন্য প্যাসিভের শেষের ভার্বটা অল টাইম ভিতরে হবে। প্যাসিভ ফর্মে যতগুলো প্যাসিভ দেখবা যে এই ভার্বটা থাকে, ভার্বের শেষের ভার্বটা ভিতরে দেওয়াই লাগবে, ভিতরে দেওয়াই লাগবে তোমাকে, ঠিক আছে? যেমন বললাম আই রাইট এ লেটার, আমি একটা জাস্ট উদাহরণ দেওয়ার জন্য। তাহলে তখন তোমরা কি বলো? এ লেটার ইজ রিটেন, তার মানে কি বলো? রিটেন বলো না, এই রিটেনটা কিন্তু ভিতরে। তাহলে এই প্রশ্নটা একটু আমরা যদি সলভ করি, দেখো এখানে প্রত্যেক জায়গায় ভার্ব আমরা দেখি, এটা হচ্ছে ভার্ব, এটা হচ্ছে ভার্ব, এটা হচ্ছে ভার্ব, এটা হচ্ছে ভার্ব। এখন যদি আমরা দেখি এই ভার্বের শেষেরটা কিন্তু ভিতরিত না, এটা অটোমেটিক অ্যান্সার এমনিতে হতে পারবে না, এটাও নাই এটাও নাই। অটোমেটিক অ্যান্সার হয়েছে অপশন বি। জাস্ট একটা ক্লু দিয়ে কিন্তু আমরা অ্যান্সার করে ফেললাম। সো আমরা ভয়েসের আরও বিস্তারিত যখন টপিক ওয়াইজ ক্লাস নেব তখন এইগুলো কেন অ্যান্সার হচ্ছে, কীভাবে হচ্ছে, সেগুলো আরও বিস্তারিত আমাদের পড়ানো হবে, চিন্তার কিছু নাই, ঠিক আছে? সো একটা জিনিস অ্যান্সার করার জন্য শর্টকাট একটা টেকনিক দিলাম, যে অ্যাক্টিভ থেকে প্যাসিভ করার সময় অবশ্যই প্যাসিভের যেই শেষের ভার্বটা সবসময় ভি3-তে দেওয়া লাগবে, ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম, যেটা এখানে শুধুমাত্র একটা অপশনে দেখছি। তার মানে এটা চোখ বন্ধ করে এমনিতে অ্যান্সার, কারণ প্রত্যেকটা প্যাসিভ ভয়েসের এই ভার্বটাকে তোমার ভি3 ফর্মে দেওয়াটা বাধ্যতামূলক। ক্লিয়ার? চল, ট্রান্সফর্ম দ্য সেন্টেন্স ইনটু ইনডিরেক্ট স্পিচ, তার মানে আমরা একটা ন্যারেশনের একটা কোয়েশ্চেন পাইছি। বলো তো এই প্রশ্নের অ্যান্সারটা কি হবে? এখানে হবে, দেখো ন্যারেশনের জন্য আমরা অনেক রুলস পড়ি, অ্যাসার্টিভ সেন্টেন্সের ন্যারেশন, এই ইন্টারোগেটিভ সেন্টেন্সের, অপটেটিভ সেন্টেন্সের, এক্সক্লামেটরি, এই সেই অনেক কিছু। বাট আমি তোমাদের একটা সহজ জিনিস বলি, যে ন্যারেশনের জন্য আসলে এত রুলস পড়ার কোনো প্রয়োজন নেই। ন্যারেশন যদি একটু ভালো মতো কোয়েশ্চেন সলভ করতে পারো, একটু ক্লুটা ধরতে পারো, তাহলে ন্যারেশনটা মানে 5 থেকে 10 সেকেন্ডের মধ্যে প্রত্যেকটা অ্যান্সার করতে পারবা। একটা জিনিস খেয়াল করবো ন্যারেশন সলভ করার জন্য, আমি এখানে অল্প একটু দেখাই। দেখো, যখন বাক্যে সেইট থাকবে, এখানে যদি চিরন্তন সত্য বাক্য না থাকে, চিরন্তন সত্য মানে ওটা অল টাইম সেম ওই রকম থাকবে। যখন সেইট থাকবে তার মানে অবশ্যই এই ইনভার্টেড কমার মধ্যে যেটা থাকবে সেটা টেন্স পরিবর্তন হবে, সেটা যে টেন্স থাকবে সেটার পাস্ট টেন্স করতে হবে, পাস্ট ইনডিফিনিট থাকলে পাস্ট পারফেক্ট করতে হবে, ঠিক আছে? তাহলে এখানে যেটাই থাকবে সেটার পাস্ট করতে হবে, এখানে যেটাই থাকবে সেটার পাস্ট করতে হবে। দেখো এখানে যেটাই থাকবে সেটার কি করতে হবে? সেটার পাস্ট ফর্ম অ্যান্সার করতে হবে। তাহলে পাস্ট ফর্মের যদি অ্যান্সার করে, এখানে আর আছে, আর এর পাস্ট কি? ওয়াজ, তারপরে ভার্বটা কি? ওয়াজ ওয়ার্কিং। দেখো তো ওয়াজ ওয়ার্কিং কোথায় আছে? আমরা দেখছি এখানে ওয়াজ ওয়ার্কিং নাই, তার মানে এটা অটোমেটিক অ্যান্সার হতে পারবে না। ওয়াজ হি ওয়ার্কিং, আচ্ছা এটা আমি একটু রাখি। এখানে হ্যাডটা, আর এর পাস্ট ওয়াজ, এটা আসতে পারবে না, হ্যাড আসতে পারবে না। এখন দেখো তো, দেখো এখন তোমরা বলতে পারো ভাই এটা তো ইন্টারোগেটিভ সেন্টেন্স, আর ইন্টারোগেটিভ সেন্টেন্সের ক্ষেত্রে তো আমাদের সাবজেক্টটা অক্সিলারি ভার্ব আর মেন ভার্বের মাঝে বসে না, এটা তো ইন্টারোগেটিভ সেন্টেন্স না। যখনই আমরা এটা একটা বাক্যে রূপান্তর করছি, এটা কনজাংশনের পরবর্তীতে সবসময় অ্যাসার্টিভ স্ট্রাকচারই ফলো করবো, অর্থাৎ প্রথমে সাবজেক্ট থাকবে, তারপরে আমাদের ভার্ব দিতে হবে, ঠিক আছে? এক্ষেত্রে আমাদের সঠিক অ্যান্সার হচ্ছে অপশন ডি নাম্বার। কোনটা? অপশন ডি নাম্বার। আমরা যদি পরবর্তী 13 নম্বর প্রশ্নটা একটু সলভ করি, দে আর রিটিং। সো আমি কয়েকটা তোমাদের ক্লু শেখাবো যখন টপিক ওয়াইজ ক্লাস শেখাবো। এখন একটা শেখে, সেটা অ্যাক্টিভ থেকে যখন প্যাসিভ করতে বলবে তখন অবশ্যই ভার্ব একটা প্লাস হবে।
আর প্যাসিভ থেকে যখন অ্যাক্টিভ করতে বলবে তখন ভার্ব একটা মাইনাস হবে। এই জিনিসটা তোমাকে অবশ্যই মাথায় গেঁথে নিতে হবে, অবশ্যই মাথায় গেঁথে নিতে হবে। দুইটা জিনিস দিয়ে পুরো ভয়েসের কোশ্চেন সলভ করা যায়, কোনো রুলস না পড়ে পুরো ভয়েসের প্রশ্ন সলভ করা যায়। এটা আমরা ভয়েসের যখন বিস্তারিত ক্লাস নেব তখন একটু দেখবা। কোনো রুলস না পড়ে শুধুমাত্র কোশ্চেন সলভ করবা এবং তোমরা 100% যতজন স্টুডেন্ট থাকবে প্রত্যেক স্টুডেন্ট আসলে প্রশ্ন সলভ করতে পারবা। দেখো কিভাবে, আমরা যদি এখানে বলি যেখানে দুইটা ভার্ব আছে, যেহেতু প্যাসিভ করতে বলছে অবশ্যই প্যাসিভে আমার ভার্ব সংখ্যা লাগবে 3টা। আমি যদি ভার্ব গণনা করি এখানে 3টা আছে, এখানেও 3টা আছে, এখানে দেখো অনেকগুলো, এটা তার মানে হচ্ছে না, 3টা লাগবে। এখানে দুইটা তো হবে না, আমার লাগবে 3টা। তাহলে 3টা ভার্ব আমি এখানে পেয়েছি, এখানে পেয়েছি। তার মানে প্রথমে আমরা ভার্ব দেখব, ভার্ব গণনা করে আমরা 2টা কেটে দিতে পারছি অলরেডি। এখন দ্বিতীয় যেটা সেটা হচ্ছে এই বাক্যের আমরা ভার্বটা দেখব, অর্থাৎ ভার্বটা দেখলেই জাস্ট অ্যান্সার। এখানে আর আছে, আর এর পরিবর্তে কখনো ক্যান হইতে পারে, জীবনে শুনছো আর এর পরিবর্তে কখনো ক্যান হইতে পারে না, আর এর পরিবর্তে ইজ হইতে পারে বা অ্যাম হইতে পারে, বা আর এর পরিবর্তে আরও হইতে পারে, ঠিক আছে। সো ভয়েসের ক্ষেত্রে যতগুলো ভয়েস আছে তার 90% ভয়েস আমরা খুব ইজিলি মানে সহজ মেথডে আমরা সলভ করতে পারি। চলো আমরা পরবর্তী প্রশ্নটা যদি একটু সলভ করি। দেখো এই যে একটা কোশ্চেন, এটা হচ্ছে কি সিম্পল কমপ্লেক্স কম্পাউন্ড, যেটা কমপ্লেক্স করতে বলছে। এইগুলোর ক্ষেত্রে আমরা যেটা করি যে অনেকগুলো রুলস পড়ি, সিম্পল থেকে কমপ্লেক্স, কমপ্লেক্স থেকে কম্পাউন্ড, কম্পাউন্ড থেকে কমপ্লেক্স, কমপ্লেক্স থেকে সিম্পল, এগুলো রুলস পড়তে পড়তে মাথা নষ্ট হয়ে যায়। তারপরেও আমরা পরীক্ষার হলে গিয়ে আসলে এগুলো সঠিক অ্যান্সার কী হবে সেটা কিন্তু আমরা ধরতে পারি না। সেটা কি করতে পারি না বলো তো, ধরতে পারি না। আমার সাথে এখন এই মুহূর্তে যুক্ত আছে কে কে? সালমা খাতুন, মিষ্টি মেয়ে, রোহেনা, রুমি। যাই হোক, যারাই আমার সাথে লাইভে যুক্ত আছে একটু কমেন্টে জানাতে পারো যে ক্লাসটি তোমাদের কেমন লাগছে বা তোমরা বুঝতে পারছো কিনা, একটু কমেন্টে জানাতে পারো, হ্যাঁ। বা কোনো অসুবিধা থাকলেও সেটা জানাতে পারো। দেখো এটা আমাদের কি করতে বলছে, কমপ্লেক্স ফর্মে করতে হবে। এখন তোমরা এটা পড়বা যে এটা যদিও রুলস দিয়ে অ্যান্সার হয়ে যায়, বাট সবগুলোতে এত ইজি রুলস আসবে না। সেক্ষেত্রে কীভাবে অ্যান্সার করবা? সেক্ষেত্রে অপশন আগে তুমি এলিমিনেট করে ফেলবা, আগে বাদ দিয়ে দেবা। কীভাবে? যেহেতু আমার কমপ্লেক্স করতে হবে, আমরা জানি কমপ্লেক্সে কনজাংশন হিসেবে ডাবলএস কোশ্চেন থাকতে পারে, অথবা দ্যাট থাকতে পারে, বা বিকজ থাকতে পারে, অ্যাজ থাকতে পারে, সিন্স থাকতে পারে, দো থাকতে পারে, অলদো থাকতে পারে, ইফ থাকতে পারে, আনলেস থাকতে পারে। এগুলো আমাদের কমপ্লেক্স সেন্টেন্সে থাকে। আর অ্যান্ড, বাট, অর, আদারওয়াইজ এগুলো থাকে হচ্ছে কম্পাউন্ডে, বাট আমার চাইছে কি কমপ্লেক্স। তো সেক্ষেত্রে এটা বাট, তার মানে আমরা বুঝতে পারছি এটা কম্পাউন্ড, কম্পাউন্ড তো আমার চাই না, সো লাগবে না। এখানেও অ্যান্ড দ্বারা কম্পাউন্ড, সো কম্পাউন্ড তো আমার চাই নাই, সো লাগবে না, কেটে দিলাম। এখন এ নাকি বি? দেখো এই বাক্যে আমরা কোনো কনজাংশন দেখতে পাচ্ছি যেগুলো আমি লিখেছি, এই বাক্যে কিন্তু নাই। বাট এই বাক্যে যে দ্যাট আছে, দেখো এই যে আমি লিখে দিয়েছি দ্যাট। সো এই যে আমাদের এটা যদিও একটা সহজ রুল ছিল, 2.2 থাকলে দ্যাট হয়, বাট এত সহজ তো সব জায়গায় আসবে না। এক্ষেত্রে তোমরা যেটা করবা যে কোনটা চাইছে, যেমন চাইছে কমপ্লেক্স, তার মানে আগে দেখো বাক্যে কোনটা কমপ্লেক্স আছে। সো আমরা কমপ্লেক্স চেনার সহজ উপায় যে এগুলো থাকবে বাক্যে, দেখো এগুলো আমরা পাইলাম না, এই 3টা বাক্যের এগুলো পাইলাম না, 3টা যখন কেটে দিলাম অটোমেটিক অ্যান্সার এ। অটোমেটিক কি অ্যান্সার এ হয়ে গেছে, ঠিক আছে। অটোমেটিক অ্যান্সার কি হয়েছে বলো তো ভাই? অটোমেটিক অ্যান্সার কিন্তু আমাদের এ হয়ে গেছে। আচ্ছা, তাহলে আমরা আমাদের পরবর্তী প্রশ্নটা একটু সলভ করি। দেখো এই যে এই প্রশ্নটা তুমি কিভাবে সলভ করে, এবার আমি দেখি এই প্রশ্নটা সলভ করো। এই প্রশ্নটা তোমরা কি ওই রুলস পড়বা, সিম্পল থেকে কমপ্লেক্স করতে হলে, কমপ্লেক্স থেকে সিম্পল করতে হলে কী জন্য পড়ছিলাম, এটা থাকলে ওটা, ওটা থাকলে এটা, এরকম রুলস পড়তে পড়তে মাথা নষ্ট হয়ে গেছে। এটা বিএসসিতে 22-23 সেশনের একটা প্রশ্ন। বাট আমি তোমাদের যেটা শেখালাম, চাইছে কি, চাইছে এটার কমপ্লেক্স করতে হবে, কমপ্লেক্স ফর্ম চাইছে। তার মানে কমপ্লেক্স ফর্মের জন্য আমি কী কী দেখাইছিলাম, দেখো আই হ্যাভ সিন এ বিউটিফুল বার্ড, এখানে কোনো ওই কনজাংশন নাই, তার মানে এটা কমপ্লেক্স না। দেখো এটাতেও নাই, ডিতেও নাই, তার মানে এটাও কমপ্লেক্স না। এখন দেখতে পাচ্ছি এখানে হুইস আছে, এখানে দ্যাট আছে, তার মানে এখন বলতে পারো ভাই আপনি তো বলছিলেন হুইস থাকলে, ডাবলএস থাকলে বা দ্যাট থাকলে দুইটাই কমপ্লেক্স হয়, তাহলে তো আমরা দুইটা পাইলাম,
তাহলে তো আমরা এখানে দুইটা কমপ্লেক্স পেলাম, এও কমপ্লেক্স পেলাম, সিও কমপ্লেক্স পেলাম, তাহলে কিভাবে অ্যান্সার করব? আমি তোমাদের আরেকটা জিনিস বলছিলাম প্রথমের দিকে, এটা চেঞ্জিং সেন্টেন্স নট টেন্স। আমরা কি করব? আমরা এটা সেন্টেন্সটাকে চেঞ্জ করব, টেন্সকে চেঞ্জ করার কোনো ওয়ে নাই। বাক্যটা দেখো, আই স এ বিউটিফুল বার্ড। সটা কি? এই যে সি আছে না, সিটা তো ভার্বের প্রেজেন্ট ফর্ম, এটার পাস্ট ফর্ম কি? স। তার মানে এটা কি পাস্ট ফর্ম না? এটা হচ্ছে ভার্বের পাস্ট ফর্ম, তার মানে এটা পাস্ট টেন্সে আছে। এখন এটাও পাস্ট টেন্সে আছে স, এটাও পাস্ট টেন্সে আছে, এটা পাস্ট আছে বাট এটা প্রেজেন্ট হয়ে গেছে। যে টেন্সের কি পরিবর্তন করতে পারবা? টেন্সের কি পরিবর্তন করতে পারবা? বলো। বলো। আমরা কিন্তু টেন্সের পরিবর্তন করতে পারবো না, তার মানে অবশ্যই আমাদের কি করা লাগবে? দুইটাকে যেহেতু পাস্ট টেন্সে আছে আমাদের পাস্ট ফর্মে করা লাগবে। সেক্ষেত্রে এটাও পাস্ট আছে, এটাও পাস্ট আছে, আমরা অ্যান্সারটা চুজ করবো অপশন এ। অ্যান্সারটাকে কি চুজ করব? অপশন এ। ক্লিয়ার? আশা করি এই প্রশ্নটাও তোমাদের কাছে ক্লিয়ার। চলো আমরা পরবর্তী প্রশ্নটা, এই যে এই জিনিসটা আবার সলভ করো। আবার দেখো ট্রান্সফর্ম আসছে, আবার চেঞ্জিং সেন্টেন্স আছে। সো এটাও তোমরা আমার মেথড একটু সলভ করে দেখে আমি এটার জন্য তোমাদের একটু সময় দিলাম, এটার জন্য একটু সময় দিলাম যে তোমরা আসলে সলভ করতে পারো কিনা। বলো 16 নম্বর অ্যান্সার কি হবে? আগামীকালকে তোমাদের সুপিয়ান ভাইয়ার বাংলা ক্লাস আছে, সো সবাই কালকে সেম টাইমে উপস্থিত থাকবা, ঠিক আছে? দেখো এটাও কিভাবে আমরা সলভ করি। হি ওক আপ ওয়েন ইট ওয়াজ রেইনিং, ওয়েন আছে তার মানে আমরা বুঝতে পারছি এটা কমপ্লেক্স। সো এটা কোন টেন্স সেটা আমরা না দেখি, চাইছে কি? চাইছে এটা সিম্পল। এখন আমরা সিম্পল কোথায় পাবো? দেখো এখানে অ্যান্ড দ্বারা যুক্ত করছে, তার মানে এটা কম্পাউন্ড। এটা কি? কম্পাউন্ড। এটা সংক্ষেপে লিখলাম কম্পাউন্ড, সংক্ষেপে লিখলাম আর তোমরা আবার ভাইরাল করে দেবা যে স্যার বানান পারে না। দেখো আফটার, বিফোর আফটার থাকলে সেটা কমপ্লেক্স। জাস্ট আমরা এক নজরে সেন্টেন্সগুলো একটু আইডেন্টিফাই করে ফেলবো, এটা কমপ্লেক্স। কমপ্লেক্স আমার চাই নাই, কম্পাউন্ডও চাই না, চাইছে কি সিম্পল। এখন আমরা দেখতে পাচ্ছি অনেকে বলবে ভাই এটা তো, এটাও কমপ্লেক্স না। আফটার থাকলে না, আফটার যদি কনজাংশন হিসেবে ব্যবহার হয়, যেমন এখানে আফটারের পরে সাবজেক্ট আছে, ভার্ব আছে, বাট এখানে আফটারের পরে কিন্তু ভার্ব নাই, এটা হচ্ছে প্রেপোজিশন, ঠিক আছে? এটা কোনো কনজাংশন না। কনজাংশন হইতে হলে কি আরেকটা বাক্য হবে, বাট এটার পর তার বাক্য নাই। দেখো তো সেই ক্ষেত্রে কোনটা অ্যান্সার করবা, সি নাকি ডি? এখন আমরা বাক্যটা পড়ি, তো বাক্য না পড়েই তো আমরা শুধু সেন্টেন্স দেখে দুইটা কেটে দিলাম। এখন দেখি তো, বলছি হি ওক আপ হোয়েন ইট ওয়াজ রেইনিং, তার মানে এখানে আইএনজি যুক্ত আছে, ঠিক আছে? অর্থাৎ যখন বৃষ্টি হচ্ছিল তখন উঠছে, তার মানে কি সে বৃষ্টির পরে উঠছে নাকি বৃষ্টির সময়? এখানে বলছে হোয়েন ইট ওয়াজ রেইনিং, যখন বৃষ্টি হচ্ছিল, তার মানে কি বৃষ্টি হওয়ার সময় সে ঘুম থেকে উঠেছে। তার মানে হি ওক আপ অ্যাট দ্য টাইম অফ রেইনিং, যেহেতু এখানে আইএনজি যুক্ত আছে, কন্টিনিউয়াস বৃষ্টি হচ্ছিল, এখানেও আমরা সেম ফর্মটা ব্যবহার করব। তুমি ডি নাম্বারটা দেখো তো, যদি এটা করো, হি ওক আপ আফটার দ্য রেইন, সে কি বৃষ্টির পরে উঠছে? না, বৃষ্টির পরে ওঠে নাই, বৃষ্টি যখন হচ্ছিল। তার মানে সঠিক অ্যান্সার কি? অপশন সি। সঠিক অ্যান্সার অপশন সি। ক্লিয়ার? আশা করি ক্লিয়ার। দেখো এই যেখানে আমি একটু আগেই বললাম যে ভয়েস চেঞ্জ করার জন্য দুইটা জিনিস, যদি অ্যাক্টিভ থেকে প্যাসিভ বলে তাহলে একটা ভার্ব বাড়বে, আর প্যাসিভ থেকে অ্যাক্টিভ বলে একটা ভার্ব মাইনাস হবে, কমবে। তার মানে এটা অ্যাক্টিভ ফর্ম চাইছে, এটা প্যাসিভে আছে, এটা অ্যাক্টিভ চাইছে। তাহলে অ্যাক্টিভ যদি চাই, প্যাসিভে কয়টা ভার্ব আছে? দুইটা। অ্যাক্টিভে আমার ভার্ব লাগবে একটা, কারণ একটা কমে যাবে, দুইটার থেকে একটা কমলে তো একটাই হয়। এখন আমরা দেখতে পাচ্ছি এখানে দুইটা ভার্ব তো আমার লাগবে না, একটা কমে যাবে না। এখানেও দুইটা ভার্ব তো আমার লাগবে না, লাগবে একটা। এখানে একটা আছে, এখানে একটা আছে। তো এবার কি করবা? এখানে বাক্যে যেহেতু অল ওভার দ্য ওয়ার্ল্ড তোমার দেওয়াই আছে, সো এটাকে তো তোমার দিতে হবে, এটা তো বাদ দিতে পারবে না। এখানে তো এটা বাদ দিয়ে দিছে, সুতরাং এটা সঠিক অ্যান্সার ঠিক অপশন এ। সঠিক অ্যান্সারটা কি বলো তো ভাইয়া? সঠিক অ্যান্সার অপশন এ। বুঝতে পারছো কি না একটু জানাও।
সবাই একটু জানাও যে তোমাদের বুঝতে কোনো অসুবিধা হচ্ছে কিনা ভাইয়া। দেখো পরবর্তী আমরা 18 নম্বর প্রশ্নে যাই। 18 নম্বর প্রশ্নটাও দেখো তোমরা, এই যে রুলস পড়বা, দেন অ্যানাদার থাকলে কি হয়, এই হয় সেই হয়, বাট আমরা খুব ইজিলি আসলে প্রশ্নগুলো সলভ করা যায়। চলো আমরা এই প্রশ্নটা একটু সলভ করি ইজি মেথডে। প্রশ্নটা হচ্ছে হি ইজ বেটার দ্যান এনি আদার বয় ইন দ্য ক্লাস। এখানে বলছে কি নেগেটিভ ফর্ম অফ দ্য সেন্টেন্স। এটা ডিপ্লোমা 22-23 সেশনের একটা প্রশ্ন। এটা ডিপ্লোমা 22-23 সেশনের একটা প্রশ্ন, যে প্রশ্নটা হচ্ছে হি ইজ বেটার দ্যান এনি আদার। সো আমরা একটা নর্মাল জিনিস মনে রাখি, একটা জিনিস মনে রাখো, যখন নো আদার থাকবে একটা বাক্য, নো আদার কিন্তু পজিটিভ ডিগ্রিতে হয়, ঠিক আছে? আর কম্পারেটিভ বা সুপারলেটিভ থেকে তোমার নেগেটিভ করতে বলে পজিটিভে করতে হয়। প্রত্যেকটা বাক্যে নো আদার আছে, তাই না ভাইয়া? দেখো নো আদার, তার মানে নো আদার থাকলে বাক্যটা কি হয়? পজিটিভ ডিগ্রিতে হয়। নো আদার থাকলে যদি পজিটিভ ডিগ্রিতে হয়, তাহলে পজিটিভ কি আমরা জানি, গুড হচ্ছে পজিটিভ, এর কম্পারেটিভ কি বেটার, এটা সবাই জানো। আর এর সুপারলেটিভ কি বেস্ট। যেহেতু আমাদের নো আদার থাকলে পজিটিভ ডিগ্রি হয়, তার মানে বাকিগুলোকে পজিটিভে রাখতে হবে। তুমি তো পজিটিভ ডিগ্রিতে কম্পারেটিভ ফর্ম ব্যবহার করতে পারবা না। তার মানে আমরা প্রত্যেক জায়গায় নো আদার পাইছি, তার মানে বাক্যটা অবশ্যই পজিটিভ ডিগ্রিতে করতে হবে। তো পজিটিভ ডিগ্রিতে বেটার হয় না, পজিটিভ ডিগ্রিতে বেস্ট হয় না, কারণ এটা সুপারলেটিভ, এটা কম্পারেটিভ। পজিটিভ ডিগ্রিতে বেটার হয় না। দেখো তিনটা অপশন কিন্তু আমরা কেটে দিতে পারছি। তাহলে কেটে দিলে অটোমেটিক যেটা বাকি থাকবে সেটাই আমাদের সঠিক অ্যান্সার। অটোমেটিক যেটা থাকবে সেটাই কিন্তু আমাদের সঠিক অ্যান্সার, তাই না? অবশ্যই। অর্থাৎ একটা জিনিস মনে রাখবা, নো আদার থাকলে আমাদের পজিটিভ ডিগ্রি। আর পজিটিভ ডিগ্রিতে আমরা বেটার ব্যবহার করতে পারবো না, বেস্টও ব্যবহার করতে পারবো না, বেটারও ব্যবহার করতে পারবো না, কারণ এগুলো কম্পারেটিভ সুপারলেটিভ ফর্ম। সো এটা সঠিক অ্যান্সার ঠিক অপশন ডি। পরবর্তী 19 নাম্বার, দে ডিড নট অ্যালাউ এ ড্রাঙ্কেন ম্যান। দেখো এ হচ্ছে একটা আর্টিকেল, এটা পজিশন থেকে আছে। এটা তোমরা সবাই জানো, আর্টিকেলের পরে যখন দুইটা শব্দ থাকে, শেষে একটা নাউন হয় আর তার পূর্বেরটা অ্যাডজেক্টিভ হয়। সো এটা আর বিস্তারিত বললাম না, এটা সঠিক অ্যান্সার অপশন ডি। এটা সঠিক অ্যান্সার কি? অপশন ডি। চলো আমরা 20 নম্বর প্রশ্নে চলে যাই। টোটাল আমরা 30টা প্রশ্ন সলভ করব। দেখো খুবই সহজ এবং খুবই গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন, যেটা বিগত সালে কতবার যে আসছে, শুধু নার্সিং বলে না, যত প্রতিযোগিতামূলক পরীক্ষা আছে এই রুলস থেকে প্রশ্ন আসে না, সেটা আসলে মানে কি বলবো, এখান থেকে প্রশ্ন প্রতিবারই আসলে এসেই থাকে কোথাও না কোথাও। সেটা হচ্ছে বিফোর এবং আফটারের রুলস। তো যেহেতু আফটার আসছে, আমরা আফটারের রুলসটা আলোচনা করি। আফটার যখন একটা বাক্যে থাকবে, আফটারের পূর্বে থাকবে পাস্ট ইনডিফিনিট টেন্স, আর আফটারের পরে থাকবে পাস্ট পারফেক্ট টেন্স। কি থাকবে? পাস্ট পারফেক্ট। আর পাস্ট পারফেক্ট মিন্স হ্যাডের পরে একটা V3 থাকবে। হ্যাডের পরে কি থাকবে বলো তো ভাইয়া? হ্যাডের পরে একটা V3 থাকবে। ক্লিয়ার? V3। তাহলে দেখো অপশন বি, এটা আর এক্সট্রা বোঝানোর কিছু নাই। দেখো তোমরা অনেকেই আমাদের টিচার প্যানেল দেখতে যাচ্ছিলে, যে আমরা আসলে কোন টিচার প্যানেল বা কারা আমাদের ক্লাস নেবে। এখানে দেখো যাদের দেখতে পাচ্ছ অনেক বড় একটা টিচার প্যানেল। এখানে দেখো মহসিন ভাইয়া, তারপরে সুফিয়ান ভাইয়া, ফাহাদ ভাইয়া, জুবাইর ভাইয়া, সবাই আসলে তোমাদের ক্লাসগুলো নেবে। যেমন আগামীকাল কিন্তু 7:15 আরও একটা ক্লাস আছে বাংলা, যেটা আমাদের বাংলার সবার প্রিয় সুফিয়ান ভাইয়া ক্লাসটা নেবে, ঠিক আছে? সো সবাই কিন্তু আগামীকালকের ক্লাসে উপস্থিত থাকবে। আমরা আজকে কিন্তু আরও 10টি প্রশ্ন সলভ করব, দেন ক্লাসটি শেষ করব। ওকে? সো আগামীকালকের ক্লাসেও তোমরা উপস্থিত থাকবা। পাশাপাশি আমাদের টিচার প্যানেল, আমরা নার্সিং অপটিমিস্টিক ব্যাচ খুব শীঘ্রই লঞ্চ করব তোমাদের মাঝে, যে বাংলাদেশের সবার সেরা টিচার প্যানেল নিয়ে আমরা হাজির হব। সবার সেরা নার্সিংয়ের আসলে গাইডলাইন কীভাবে দেওয়া যায় সেটা খুব শীঘ্রই তোমরা দেখতে পাবা নার্সিং এডুকেশনের পেজে। দেখো পরবর্তীতে আমরা 21 নম্বর, নার্সিংয়ে সব থেকে বেশি আসা প্রশ্ন হচ্ছে এই রুলস থেকে। যদি আমাকে কেউ প্রশ্ন করে এমন একটা রুলসের নাম বলেন যেটা বিগত সালে অনেকবার আসছে, সেটা হচ্ছে এই রুলস। এই রুলস রিলেটেড প্রশ্নগুলো নার্সিংয়ে অনেকবার আসছে। সো দেখো তো আমরা একটু রুলসটা আলোচনা করি। সেটা প্রশ্নটা হচ্ছে হি হ্যাজ বিন ইল ড্যাশ লাস্ট ফ্রাইডে। সো রুলসটা আমি বলছিলাম হচ্ছে সিন্স এবং ফরের রুলস। সো মনে রাখবা, সিন্স হচ্ছে শুরুর সময় নির্দেশ করবে, আর ফর দ্বারা মোট সময় নির্দেশ করবে। যেমন আমি কিছু যদি উদাহরণ তোমাদের সামনে এখানে দেই, উদাহরণটা হতে পারে, যেমন আমি বললাম সিন্স 1970, বললাম ফর
15 ইয়ার্স। তারপরে বলতে পারি সিন্স ফেব্রুয়ারি। তারপরে বলতে পারি ফর 3 মান্থ। তারপরে মনে করে বললাম সিন্স, বললাম ফর, আরও দুইটা বললাম সিন্স মর্নিং। আমি বোঝাই দিচ্ছি এগুলো। তারপরে মনে করে বললাম ফর 4 আওয়ার্স। সো একটু খেয়াল করে দেখো, সিন্স মনে করো আমরা বললাম 1970 সাল থেকে আমরা ঢাকায় আছি, তার মানে ঢাকায় থাকার শুরুর সময়টা কি 1970, শুরুর সময় বলা। বাট বললাম 50 বছর ধরে ঢাকায় আছি। আমি যখন বললাম 50 বছর ধরে ঢাকায় আছি, তার মানে শুরুর সময় কি বলা আছে? তখন কিন্তু শুরুর সময় বলা নাই, মোট সময় বলা। একইভাবে বললাম ফেব্রুয়ারি মাস থেকে আমি এডুকেশনে জয়েন করছি, তার মানে কোন মাস থেকে? শুরুর সময় কোনটা? ফেব্রুয়ারি বলা আছে। আমি বললাম 3 মাস ধরে আমি ক্লাস নিচ্ছি, এখানে শুরুর সময় বলা আছে, যে কোন মাস থেকে বলা নেই, কিন্তু বলা আছে মোট সময় 3 মাস। একইভাবে বললাম যে মঙ্গলবার থেকে আমি অসুস্থ, তার মানে অসুস্থ শুরুর সময় কি? মঙ্গলবার, এই জন্য সিন্স। যদি বললাম 3 দিন ধরে অসুস্থ, এখানে মোট সময়। আবার বললাম সকাল থেকে বৃষ্টি হচ্ছে, তার মানে বৃষ্টি শুরুর সময় কি? সকাল, এজন্য সিন্স। আর বললাম 4 ঘন্টা ধরে বৃষ্টি হচ্ছে, এটা মোট সময়, এজন্য ফর। আশা করি ক্লিয়ার। তাহলে এটা আর বলা লাগবে না, লাস্ট ফ্রাইডে, তার মানে শুরুর সময়টা বলা, এজন্য অবশ্যই আমরা এখানে সিন্স ব্যবহার করব। অবশ্যই আমরা এখানে সিন্স ব্যবহার করব। আশা করি তোমরা এটা ক্লিয়ার। দেখো, চুজ দ্য কারেক্ট সেন্টেন্স ফ্রম দ্য ফলোয়িং। এখানে বলো তো, আমি প্রোনাউনের ক্ষেত্রে তোমাদের এই রুলসটা বলি, এটা সংক্ষেপে শেষ করি। দেখো, যখন ওয়ান থাকবে বাক্যের শুরুতে, ওয়ানের পজিটিভ অ্যাডজেক্টিভ হিসেবে এই যে ওয়ান্স হবে, অ্যাপোস্ট্রফি এস সহ ওয়ান্স হবে, এটা অলওয়েজ মনে রাখবা। বাক্য যখন শুধু ওয়ান থাকবে, এভরি ওয়ান, সাম ওয়ান, নো ওয়ান, এগুলো থাকলে কিন্তু না, শুধু ওয়ান থাকবে এরকম, ঠিক আছে? এরকম ওয়ান দিয়ে যখন বাক্যটা শুরু হবে, সেটার পজিটিভ অ্যাডজেক্টিভ হিসেবে আমরা কি ব্যবহার করব? ওয়ান্স ব্যবহার করব। কি ব্যবহার করব? ওয়ান্স ব্যবহার করব। এই ওয়ান্সও না, ঠিক আছে, এই দেয়ারও না। সো আমরা কী করবো বলো তো? এই ওয়ান্সটা আমরা ব্যবহার করব। সো আশা করি এটাও তোমাদের কাছে ক্লিয়ার। এটা যদি ক্লিয়ার হয়, পরবর্তী প্রশ্নটা একটু সলভ করো। দেখো, এটা আমি তোমাদের একটু কমেন্ট দেখি যে কে কে সঠিক অ্যান্সার পারো। আমি সাইডে দাঁড়াই। এই 4টা বাক্যের মধ্যে কোনটা তোমার কাছে সঠিক অপশন মনে হচ্ছে দেখি। বলো, 23 নম্বরটার অ্যান্সার বলো। দেখো, পদ্মা, এখানে দেখছি সবাই অ্যান্সার করছে 23-এর বি, যেমন আরিফা রহমান, তারপরে হচ্ছে কে কে দেখলাম চলে গেছে। আচ্ছা, আমি যদি বলি যখন দুইজনের মধ্যে বা দুইয়ের মধ্যে তুলনা করে, তখন সেটা কম্পারেটিভ ডিগ্রি হয়। বাট যখন দুইয়ের বেশি অনেকের ভিতর তুলনা হয়, তখন সেটা সুপারলেটিভ। তার মানে কি? আমি যদি বলি পদ্মা হচ্ছে বাংলাদেশের লংগেস্ট রিভার, তার মানে এটা কি দুজনের মধ্যে তুলনা আছে? না, এটা পুরো বাংলাদেশের যত নদী আছে সকল নদীর সাথে তুলনা করতেছে, তার মানে সবার সাথে, তার মানে এটা সুপারলেটিভ। আর সুপারলেটিভে কি হয়? এই যে একটা বাক্য সারা জীবন পড়ছো না, হি ইজ দ্য বেস্ট, অর্থাৎ সুপারলেটিভের পূর্বে দা বসে, অল টাইম একটা দা থাকে। তাহলে লংগেস্টের পূর্বে এখানে দা নাই, লংগেস্টের পূর্বে এখানেও দা নাই, এখানেও দা নাই, তার মানে এগুলো কি হচ্ছে? হচ্ছে কি না? হচ্ছে না তো। এখন বাকি দা, এই পদ্মার আগে দা বসবে কিনা সেটা আমাদের পরবর্তী ক্লু। প্রথম ক্লু কি? যেহেতু এটা সুপারলেটিভ, আর সুপারলেটিভ পূর্বে দা বসে, এই যে একটা বাক্যে মুখস্থ না, হি ইজ দ্য বেস্ট,
ইজ দ্য বেস্ট বয় ইন দ্য ক্লাস, এটা তো এই সেই মনে হয় 6 থেকে পড়তেছো। সো এটা সঠিক অ্যান্সার হয়ে গেছে কি বলো তো, দ্য পদ্মা ইজ দ্য লংগেস্ট রিভার ইন বাংলাদেশ। তার মানে বিষয়টা কি দাঁড়াইলো, যখন সুপারলেটিভ ডিগ্রি বলবে অবশ্যই তার পূর্বে একটা দা বসবে। আর আমরা জানি কি সুপারলেটিভ ডিগ্রি যখন এক সিলেবল বিশিষ্ট হয় তখন ইয়ার বা ইএসটি যুক্ত করে, যেমন লং থেকে লংগেস্ট, ঠিক আছে। আর দা পদ্মা কেন হচ্ছে, এটা নির্দিষ্ট, যখন নির্দিষ্ট করে বলবে, পদ্মা নদীকে নির্দিষ্ট করে বলতেছে যে পদ্মা নদী হচ্ছে বাংলাদেশের লংগেস্ট রিভার, এটা নির্দিষ্ট, ঠিক আছে। আশা করি এটা ক্লিয়ার। পরবর্তীও 4টা বাক্য, এই যে এটা খুবই গুরুত্বপূর্ণ একটা, দেখি এটা কে কে পারো। তার আগে আমি একটা ক্লু এখানে লিখি, যখন জাতিকে ইন্ডিকেট করবে তারপর আমি আর্টিকেল দা বসাবো, বাট যখন ভাষাকে ইন্ডিকেট করবে তখন আর্টিকেল বসবে না, তখন কি আর্টিকেল বসবে না কিন্তু। তো সেক্ষেত্রে এটা সঠিক অ্যান্সার কী হবে বলো তো, দেখি এইটার আমি সঠিক অ্যান্সার দেখতে চাচ্ছি। আমি কিন্তু রুলস অলরেডি লিখে দিয়েছি, এবার তোমাদের অ্যান্সারগুলো একটু চেক করতে চাচ্ছি। 24 নাম্বার, হ্যাঁ অ্যান্সার করে ফেলো। দেখো খুবই ক্রিটিক্যাল মনে হচ্ছে, যখন জাতিকে ইন্ডিকেট করবে, যখন জাতিকে ইন্ডিকেট করবে তখন আর্টিকেল দা বসবে, আর ভাষাকে ইন্ডিকেট করলে আর্টিকেল বসবে না। আচ্ছা, হি স্পিক্স, সে কথা বলে, এখানে আমরা দুইটা ইংলিশ দেখতে পাচ্ছি, এখানে একটা ইংলিশ, এখানে প্রত্যেকটা বাক্যে দুইটা করে ইংলিশ, তার মানে অবশ্যই দুইটা ইংলিশের একটা ভাষা আর একটা দেশ। দেশ বলতে কি ইংরেজরা আছে না, ব্রিটিশ যাদের বলে ইংরেজ, সো ইংরেজ একটা জাতি, দেশ তো না সরি জাতি। ইংরেজ একটা জাতিকে, একটা ইংলিশ দ্বারা ইংরেজ জাতিকে ইন্ডিকেট করছে, আর একটা ইংলিশ দ্বারা ভাষাকে ইন্ডিকেট করছে। এখন তুমি দেখো তো কোনটা ভাষা আর কোনটা জাতি। দেখো খুব সহজে আমরা একটু বলি, হি স্পিক্স মানে সে কথা বলে, তার মানে কথা বলাটা অবশ্যই একটা ভাষা না, কথা বলাটা কি অবশ্যই একটা ভাষা। তার মানে এই প্রথম ইংলিশটা কিন্তু ভাষার নাম, প্রথম ইংলিশটা কিন্তু ভাষার নাম। কেন ভাষার নাম, কারণ আমি বলছি হি স্পিক্স, আমরা যে এখানে বাংলা লিখতাম তার মানে সে বাংলায় কথা বলে, এখন যদি ইংলিশ আসে আমরা সে ইংলিশে কথা বলে, তার মানে এটা ভাষা, আর ভাষার পূর্বে আর্টিকেল বসবে না। তার মানে প্রথম ইংলিশটা হচ্ছে কি ভাষা, এই জন্য ভাষার পূর্বে আর্টিকেল বসবে না, তার মানে সি নাম্বারটা কেটে দিলাম, সি নাম্বারটা কেটে দিলাম। আচ্ছা, এবার এ বি আর ডি থাকলো। আচ্ছা, হি স্পিক, সে ইংলিশে কথা বলে, কাদের মতো, লাইক মানে কি এখানে মতো, লাইক মানে মতো, কাদের মতো, ইংরেজদের মতো। তার মানে ইংরেজ কি একটা জাতির নাম না, ইংরেজ শেষের ইংলিশ দ্বারা কিন্তু একটা জাতিকে নির্দেশ করতেছে, একটা জাতিকে নির্দেশ করতেছে, তার মানে এরপরে একটা দা লাগবে, ঠিক আছে। এখানে দা নাই, এখানেও দা নাই, এই যে এখানে আছে, তার মানে এটা সঠিক অ্যান্সারটা অপশন এ। মানে খুবই ক্রিটিক্যাল ছিল প্রশ্নটা, বাট খুব ইজিলি অ্যান্সার হয়ে গেল যে যখন ইংলিশ যা একটা ভাষার নাম তখন আর্টিকেল বসবে না, বাট যখন একটা জাতির নাম, ঠিক একইভাবে স্পিক্স, স্পিক্স মানে কথা বলে, তার মানে এটা ভাষা অবশ্যই, যেহেতু কথা বলা এই জন্য আর্টিকেল বসে নাই। বাট যখন বললাম ইংরেজদের মতো, তার মানে ইংরেজদের মানে কি এটা জাতির বোঝাচ্ছে, এই জন্য এটার অ্যান্সার হচ্ছে কি দ্য ইংলিশ। আমি যদি এখন তোমাদের প্রশ্ন করি দ্য ফ্রেঞ্চ, আচ্ছা দ্য ফ্রেঞ্চ দ্বারা কি ইন্ডিকেট করে বলো তো, বাংলায় লেখো, দ্য ফ্রেঞ্চ আসলে কি ইন্ডিকেট করে বলো তো। আমি যদি দ্য ফ্রেঞ্চ বলি তোমাদের, যে মনে করে বললাম দ্য ফ্রেঞ্চ দ্বারা তুমি কি বোঝো বলো, দ্য ফ্রেঞ্চ দ্বারা কি ফ্রান্স জাতিকে বোঝাচ্ছে নাকি ফরাসি একটা ভাষাকে বোঝাচ্ছে, বলো তো কি হবে, বলো তুমি আসলে কি বোঝো এটা দিয়ে। দ্য ফ্রেঞ্চ দ্বারা তুমি কি বোঝো, যেহেতু দা বসছে তার মানে অবশ্যই এটা একটা জাতিকে নির্দেশ করছে, এটা তো ভাষা হতে পারে না, ভাষা হলে তো আর্টিকেল বসতো না, ঠিক
ঠিক আছে, এটা একটা ফরাসি ভাষাকে ইন্ডিকেট করতেছে। সরি, এটা হচ্ছে ফ্রান্স জাতিকে ইন্ডিকেট করতেছে, কারণ জাতির পূর্বে আর্টিকেল দা বসে। ক্লিয়ার? যেহেতু জাতিকে ইন্ডিকেট করতেছে তার মানে অবশ্যই এখানে কি আর্টিকেল দা বসবে। ফ্রেঞ্চ জাতিকে ইন্ডিকেট করতেছে। চল আমরা 25 নাম্বার, যে খুবই গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন, ইউনিক। আমরা ছোটোবেলা থেকে কয়েকটা জিনিস পড়ে আসছি, যেমন যখন ভাওয়েল থাকে ভাওয়েলের পূর্বে আর্টিকেল অ্যান বসে, আর কনসনেন্ট থাকলে আর্টিকেল এ বসে। তো ভাওয়েল কোনগুলো? এ, ই, আই, ও, ইউ। এগুলোকে আমরা ভাওয়েল বলতে পারি। এগুলোকে আমরা কি বলতে পারি? ভাওয়েল বলতে পারি, তাই না? এগুলো যেহেতু ভাওয়েল, ভাওয়েলের পূর্বে আর্টিকেল অ্যান বসে। এখন তোমাদের অনেকের প্রশ্ন যে ভাই ইউনিক, এখানে তো ইউ আছে, ইউ একটা ভাওয়েল, তাহলে তো ভাওয়েলের পূর্বে আর্টিকেল অ্যান বসার কথা, তাহলে তো অ্যান হবে অ্যান্সার। অনেকে চোখ বন্ধ করে অ্যান আনসার করবা, কিন্তু সবার জন্য সমবেদনা এটাই, যেটার অ্যান্সার অ্যান হবে না। কেন? এখানে ছোট্ট একটা রুলস মনে রাখবা, যখন ই অথবা ইউ, এটার উচ্চারণ ইউ এর মতোই হবে, ইউ এর মতোই হবে, তখন তার পূর্বে এ বসে। এটা হচ্ছে রুলস। যেমন আমি বললাম হচ্ছে ইউজফুল, আবার বললাম হচ্ছে ইউরোপিয়ান, ইউনিক। দেখো তাহলে কি হবে আসলে, এই যে ইউনিক, ইউনিক উচ্চারণ করতে হলে ইউ আসতেছে, কি আসতেছে? ইউ, তার মানে ইউ এর মতো যদি আসে তারপর বিয়ে, তার মানে এখানে হবে ইউজফুল, কারণ ইউজফুলে প্রথমে যে ইউ আসতেছে ইউজ, ইউরোপিয়ানের শেষে প্রথমে ইউ আসতেছে ইউরোপিয়ান, তার মানে এখানেও এ আসবে, ইউনিকের ক্ষেত্রেও এ আসবে। তার মানে এটা সঠিক অ্যান্সারটা হচ্ছে অপশন ডি, এটা কিন্তু বি নাম্বার অপশন হবে না। আশা করি প্রশ্নটাও তোমাদের কাছে ক্লিয়ার। আমরা একেবারে শেষ পর্যায়ে চলে আসছি। দেখো আমাদের 26 নম্বর প্রশ্নটা হচ্ছে এটা সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্টের একটা কোশ্চেন, সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্টের একটা কোশ্চেন। তোমরা সবাই একটু অ্যান্সার করো দেখি কি হবে, বলো। দেখো আমি এটার অ্যান্সার করি। সাবজেক্ট এটা হচ্ছে ফ্র্যাকশন, 1/3, 2/3, 3/4, এগুলোকে বলি ফ্র্যাকশন। কি বলে? ফ্র্যাকশন বা ভগ্নাংশ। ভগ্নাংশের ক্ষেত্রে রুলসটা হচ্ছে যে এর পরবর্তী যে নাউন প্রোনাউন থাকবে সেটা যদি সিঙ্গুলার হয় তাহলে ভার্ব সিঙ্গুলার হবে, এটা যদি প্লুরাল হয় ভার্ব প্লুরাল হবে। কি হবে? ভার্ব প্লুরাল হবে। এখন ওয়ার্ক, ওয়ার্কটা মনে রাখবা, ওয়ার্কটা মনে রাখবা। ওয়ার্কটা হচ্ছে এটা আনকাউন্টেবল নাউন। ওয়ার্ক ভার্ব হিসেবে ব্যবহার হয়, বাট ওয়ার্ক যখন নাউন হিসেবে ব্যবহার হবে এটাকে আমরা বলবো আনকাউন্টেবল নাউন। আর আনকাউন্টেবল নাউন অলওয়েজ সিঙ্গুলার হয়, আনকাউন্টেবল নাউন অলওয়েজ সিঙ্গুলার হয়। যেহেতু এটা সিঙ্গুলার, এটা যেহেতু সিঙ্গুলার, তাহলে আমাদের ভার্বটাও সিঙ্গুলার হিসেবে ব্যবহার করতে হবে, ভার্বটাকে আমাদের সিঙ্গুলার হিসেবে ব্যবহার করতে হবে। এখন আমি দেখো ওয়ার, এটা প্লুরাল ভার্ব হিসেবে, প্লুরাল অক্সিলারি হিসেবে ইউজ হয়। হ্যাভ, এটাও প্লুরাল হিসেবে ইউজ হয়। হ্যাজ, এটা সিঙ্গুলার হিসেবে ইউজ হয়, এটা তো পাস্ট ফর্ম। এখন কোনটা ইউজ করবো? যেহেতু আমাদের সাবজেক্ট বা এখানে ওয়ার্ডটা হচ্ছে সিঙ্গুলার, আমার ভার্বটাও সিঙ্গুলার বসাতে হবে। আর এখানে হ্যাজ বিনটা সঠিক অ্যান্সার কেন হবে? বিনটা কেন আসছে? বিন আসছে মানে এটা প্যাসিভে করছে। প্যাসিভে কেন করা হয়েছে? কারণ একটা কাজ কি নিজে নিজে কখনো শেষ হতে পারে, নাকি কাজটা তুমি শেষ করছো? যেমন কলম, আমি যদি বলি আমি কলম দিয়ে লিখি, তার মানে আমি কিন্তু কাজটা করতে পারবো। বাট আমি যদি বলি কলম, একটা কলম কি নিজে নিজে করতে পারবে? কলমে তুমি ছেড়ে দাও, কলম কিন্তু নিজে নিজে কাজ করতে পারবে না। তার মানে এটা আরেকজনের দ্বারা করা হয়, তার মানে এটা প্যাসিভে করতে হবে। একইভাবে একটা ওয়ার্ক, এখানে সাবজেক্টটা কি ওয়ার্ক, একটা কাজ, যে কোনো একটা কাজ, একটা কাজ কি নিজে নিজে সে করতে পারে? কিন্তু সে করতে পারে না। লেখা যেমন একটা কাজ, তুমি যদি না লেখো তাহলে লেখাকে নিজে নিজে লিখতে পারবে না। ঠিক আছে? সো বিষয়টা হচ্ছে এমন যে যেহেতু নিজে নিজে একটা কাজ শেষ করা সম্ভব না, আরেকজনের দিয়ে করতে হবে, এজন্য একটা প্যাসিভে করতে হবে, এজন্য বিন। এটা আমরা ভয়েসের ক্লাসে আরও বিস্তারিত আলোচনা করলে তখন আরও তুমি ক্লিয়ার হতে পারবা। ঠিক আছে? চলো আমাদের 27 নাম্বার, ধনীরা সবসময় সুখী নয়। দেখি এরকম রিলেটেড প্রশ্ন আমি ইতিমধ্যে একটা সলভ করাইছি, দেখি এটা তোমরা কে কে পারো। যারা ক্লাস করছো অবশ্যই ক্লাস নোট করবা, নোট করার পরবর্তীতে আমাদের যে ফেসবুক গ্রুপ আছে সেই গ্রুপে তোমরা ওখানে পোস্ট করতে পারো। ঠিক আছে?
সো আজকে থেকে তোমাদের সাথে আমাদের জার্নিটা স্টার্ট হলো, আজকে থেকে তোমাদের সাথে আমাদের এই ক্লাস কার্যক্রম শুরু হলো। আজকে ইংলিশ ক্লাস হচ্ছে, আগামীকাল ঠিক একই সময়ে 7:15 তোমাদের বাংলা কোয়েশ্চেন ব্যাংকের উপরে ক্লাস হবে, যে ক্লাসটা নেবে তোমাদের সুফিয়ান সজীব ভাইয়া। সো কালকেও সবাই যথাসময়ে অবশ্যই উপস্থিত থাকবা। ধ্বনিরা, আচ্ছা এই ধ্বনি দ্বারা আমি যদি তোমাকে প্রশ্ন করি, এই ধ্বনি দ্বারাকে নির্দিষ্ট করে এক দুজনকে বোঝাচ্ছে নাকি ধ্বনি দ্বারা পুরো জাতিকে ইন্ডিকেট করছে? বলো তো, ধনীরা দ্বার মানে কি আমি একটা ধনী ব্যক্তিকে ইন্ডিকেট করছি নাকি পুরো ধনী জাতিকে? অবশ্যই পুরো ধনী জাতিকে কিন্তু এখানে আমরা ইন্ডিকেট করতেছি। এখানে কি পুরো ধনী জাতিকে কিন্তু আমরা ইন্ডিকেট করতেছি, রাইট? তাই না? ধনী জাতিকে যখন ইন্ডিকেট করব তখন কি করব? ওই যে বলছিলাম জাতির পূর্বে আর্টিকেল দা বসে, তার মানে এখানে দা নাই বলে এটা কেটে দাও, এগুলোই আছে, এখানেও নাই, কেটে দাও। এটা অলরেডি আমরা শিখাইছি তোমাদের, তাই না? তাহলে এ পাইলাম আর সি পাইলাম, এই দুটো তো আগেই ভুল, তাহলে এ এবং সির মধ্যে কোনটা হবে? এখন ধনীরা, ধনীরা কি একজন নাকি অনেক, নাকি একজন? অবশ্যই একজন না, এটা প্লুরাল ফর্ম। প্লুরালের জন্য তো আমরা ইজ ব্যবহার করতে পারবো না, প্লুরালের জন্য আমরা আর ব্যবহার করব। কারণ ধনীরা মানে শুনে কি তোমার একটা ধনীর কথা মনে পড়ছে? না, এটা পুরো ধনী জাতিকে ইন্ডিকেট করছে, অনেকজন। তো সেক্ষেত্রে আমরা এটা প্লুরাল ফর্ম। চলো, প্যাসিভ ফর্ম অফ দ্য সেন্টেন্স, ইউ মাস্ট ডু দ্য ওয়ার্ক। আমি আগেই বলছিলাম খুবই সহজভাবে সলভ করা যায়। অ্যাক্টিভ থেকে প্যাসিভ করতে হলে ভার্ব একটা প্লাস হবে, ভার্ব একটা বাড়বে, তাই না? তার মানে এখানে দুইটা ভার্ব থাকলে আমার প্যাসিভ অবশ্য তিনটা লাগবে। দেখো তিনটা কোথায় আছে? এখানে তিনটা নাই, মানে এটা কেটে দাও। এখানে তিনটা আছে, এখানে তিনটা আছে, এখানে তিনটা আছে। আচ্ছা, এবার তুমি বলতে পারো ভাইয়া ভার্ব গণনা করে আমি একটা কাটলাম, তিনটা আছে। দ্বিতীয় কাজ কি? প্রথম কাজ গণনা করে একটা কেটে দেবা, দ্বিতীয় কাজ হচ্ছে এই বাক্যের ভার্বটা দেখবা যেটা আছে। এখানে মাস্ট আছে, মাস্টের পরিবর্তে তার উইল কখনো বসে না। মাস্টের পরিবর্তে কি উইল বসবে? বসবে না। মাস্টের পরিবর্তে মাস্টই বসবে। আনসার হয়ে গেছে। অনেকেই আচ্ছা, আমরা 7:30 নেওয়ার ট্রাই করব। আমরা সমস্যা নেই, তোমরা যেহেতু বলছো এটা আমরা বিবেচনা করব, ক্লাস শেষে এটা নিয়ে আমরা আলোচনা করব, ঠিক আছে? সো দেখো ভয় যে তোমরা এগুলো কিন্তু কিভাবে সলভ করতে, এগুলো হচ্ছে যে তোমরা মডেল ভার্বের অ্যাক্টিভ থেকে প্যাসিভ করার নিয়ম, এই সেই অনেকগুলো রুলস মুখস্থ করছো। বাট যতগুলো মডেল ভার্ব আছে তুমি আজকে মানে আমি অন্য রুলস বললাম না, এই রুলসের তুমি তোমার কাছে যেই বই আছে তুমি একটা সলভ করবা। প্রথম কাজ কি করবা? অ্যাক্টিভ থেকে প্যাসিভ করলে ভার্ব একটা বাড়বে, প্যাসিভ থেকে অ্যাক্টিভে ভার্ব একটা কমবে, ব্যাস। এখন এখানে যদি দুইটা ভার্ব আছে তার মানে প্যাসিভ করতে বললে একটা বাড়বে, একটা বাড়লে কয়টা? তিনটা। এখন আমরা দেখতে পাচ্ছি এখানে তিনটা নাই, তার মানে এটা আগেই ভুল। তিনটা আছে, এখানে আছে, এখানে, এখানে, ব্যাস। দ্বিতীয় যেটা দেখবা সেটা হচ্ছে এটা কোনটা, এই ভার্বটা কি, প্রথম ভার্বটা কি। প্রথম ভার্ব যেহেতু মাস্ট আছে তাহলে মাস্টের পরিবর্তে উইলতে হবে না, কারণ মাস্ট নিজেই আছে, সো সেটাই দিয়ে দাও। এভাবে তুমি সলভ করো। যেহেতু তোমাদের এখানে রিটেন এক্সাম না, তোমাদের এখানে এমসিকিউ এক্সাম, খুব শর্টকাটে যত দ্রুত অ্যান্সার করতে পারবে সঠিক অ্যান্সার সেটাই বেটার। মাস্ট থাকলে হ্যাড হয়, সেটা হচ্ছে ন্যারেশনের ক্ষেত্রে ভাইয়া, হ্যাড টু হয়। এটা ভয়েসে না, হ্যাঁ ভয়েস ন্যারেশন গুলাই ফেলো না। এই যে একটা গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন, বলো তো এটা কি হবে? বলো। আচ্ছা, তোমরা কি আমার ক্লাস বুঝতে পারছো কিনা একটু জানাও তো ভাইয়া। যারা ক্লাস করছো তোমাদের কি বুঝতে অসুবিধা হচ্ছে? কমেন্টে জানাতে পারো, হ্যাঁ সমস্যা হলে জানাবা অবশ্যই, কোথাও বুঝতে না পারলেও জানাবা। আরিফা রহমান, মাস্ট থাকলে হ্যাড হয়, হ্যাড টু হয়, সেটা হচ্ছে ন্যারেশন, নট ভয়েস। ক্লিয়ার? দেখো যখন অ্যান্ড দ্বারা দুইটা নাউনকে যুক্ত করবে, যেমন হেডমাস্টার একটা নাউন, সেক্রেটারি আর একটা নাউন, যখন অ্যান্ড দ্বারা দুইটা নাউনকে যুক্ত করবে তখন তোমাকে একটা জিনিস অবশ্যই মনে রাখা লাগবে, উভয় পাশে যখন দা থাকবে তার মানে এই দা দ্বারা এটা একটা ব্যক্তিকে ইন্ডিকেট করছে, এই দা দ্বারা এই ব্যক্তিকে ইন্ডিকেট করছে, তার মানে দুইটা ব্যক্তি মানে যেহেতু প্লুরাল তাহলে আমার ভার্বটাও হবে প্লুরাল। আর যেহেতু লাস্ট আছে, লাস্ট মানে কি পাস্টে করতে হবে, পাস্টের প্লুরাল হচ্ছে ওয়ার। পাস্টের প্লুরাল কি? পাস্টের প্লুরাল হচ্ছে ওয়ার। পাস্টের প্লুরাল কি বলো তো? পাস্টের প্লুরাল হচ্ছে ওয়ার। বাট আমার কথা মনে করো বাক্যে এখানে দা নাই, এখানে যদি দা না থাকতো তাহলে আসলে কি হতো? এখানে দা না থাকলে তখন আসলে রুলসটা এমন হতো যে
যেহেতু একটা দা দ্বারা দুইটা নাউনকে যুক্ত করছে, তার মানে বিষয়টা হচ্ছে যেই হেডমাস্টার সেই সেক্রেটারি, তখন ব্যক্তি একজন হয়তো, ভার্ব তখন সিঙ্গুলার, তখন আমরা ওয়াজ দিতাম। ওয়াজ কেন দেবো, কারণ এটা অলরেডি পাস্ট টেন্সে বলছে, সো ওয়াজ দিতাম। কিন্তু দুই পাশে যেহেতু দা আছে, একটা এই দা দ্বারা এই ব্যক্তি, এই দা দ্বারা সেক্রেটারি, দুইজন ব্যক্তি মানে প্লুরাল, ভার্ব প্লুরাল, এই জন্য অ্যান্সার হচ্ছে ওয়ার। আমাদের আজকে সর্বশেষ কোয়েশ্চেন, সে স্কুলে যায় না বললেই চলে। দেখি এটার ইংলিশে ট্রান্সলেট করো, দেখি এটা কে কে পারো। আজকে সর্বশেষ কোয়েশ্চেন, বলো দেখি। দেখো, সেই স্কুলে যায় না বললেই চলে, তার মানে কি সে স্কুলে একেবারে মানে কোনো দিন যায় না এমন? যায় না বললেই চলে মানে কি যায়ই না, মানে এমনভাবে বলছে যে স্কুলে যায় না, তার মানে একেবারে যায় না এমন না। এই হয়তো দেখা যাচ্ছে মাসে 1-2 দিন যাই, বিষয়টা এমন যে সে যায় না বললেই চলে। যদি বলতাম সে স্কুলেই যায় না, তাহলে সেটা সে কখনো যায় না, সেটা একটা বিষয়। বাট যখনই বলবো সে যায় না বললেই চলে, আমরা যদি বলি যে টাকার বিষয়, বলি টাকা নেই বললেই চলে, তার মানে কি আছে হয়তো একেবারেই কম, নাই বললেই চলে আর কি। ঠিক আছে, সো এটার বিষয় তাই যে সে স্কুলে যায় বাট অনেক দিন পর পর হয়তো বা, ঠিক আছে। তার মানে এটা কি হবে, এটা নেগেটিভ ফর্ম, সো অফেন নেগেটিভ না, নেগেটিভ করতে হবে। হি গোজ টু স্কুল রেগুলারলি, সে প্রতিদিন তো যায়ই না, এটাও হবে না। এখন হি নেভার গোজ টু স্কুল, মানে সে কখনো স্কুলে যায়নি, তখন এটাও হবে না, কারণ সে স্কুলে যায় বাট খুবই কম, মানে যায় না বললেই চলে। আর হার্ডলি মানে কদাচিৎ, এটা নেগেটিভ অর্থে ব্যবহার হয়, ঠিক আছে। কদাচিৎ বা তোমার নেই বললেই চলে বিষয়টা ইন্ডিকেট করে, তার মানে এটা সঠিক অ্যান্সার অপশন বি। আশা করি যারা অ্যান্সার করছো সবাই সঠিক অ্যান্সার করছো। সো ক্লাসটি তোমাদের কেমন লাগছে একটু জানাতে পারো কমেন্টে। আমরা ক্লাস শেষ করে ফেলছি, আমাদের আজকের 30টা প্রশ্ন ছিল। সো তোমাদের সাথে আজকে আমাদের জার্নিটা শুরু হলো, তোমরা একটু জানাতে পারো যে আমাদের ক্লাসটি তোমাদের কাছে কেমন লাগছে। আর আগামীকালকেও ঠিক সন্ধ্যা 7:15 তোমাদের বাংলা ক্লাস হবে। হ্যাঁ, সুফিয়ান ভাইয়া তোমাদের বাংলা ক্লাস নেবে, সবাই অবশ্যই যথাসময়ে ক্লাসে উপস্থিত থাকবে আশা করি। আর আজকের ক্লাসে বুঝতে কোনো অসুবিধা আছে কিনা বা ক্লিয়ার কিনা একটু কমেন্টে জানাতে পারো। তোমাদের কমেন্ট দেখে আমাদের আজকের প্রথম ক্লাস ইংলিশ কোয়েশ্চেন ব্যাংক 1 ক্লাসটি আমরা শেষ করব আর কি। জুই ইসলাম কমেন্ট করছো, আলহামদুলিল্লাহ ভালো ভাইয়া। জেরিন ইসলাম কমেন্ট করছো, ধন্যবাদ তোমাকে। হ্যাঁ, প্রত্যেকটা ক্লাস রেকর্ড থাকবে, ঠিক আছে, প্রতিটা ক্লাসে রেকর্ড থাকবে, তোমরা পরবর্তীতেও করতে পারবে, সমস্যা নেই। আমাদের সাথে আফরিন যুক্ত আছে, শম্পা যুক্ত আছে, তাহরিন সুলতানা যুক্ত আছে, আসমানি খাতুন, ইব্রাহিম, যারা আমাদের সাথে যুক্ত আছে তোমাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ জানাই এতক্ষণ কষ্ট করে শেষ পর্যন্ত সাথে থাকার জন্য। আশা করি আগামী দিনেও তোমরা আমাদের সাথেই থাকবে। আরিফা রহমান, তোমাকে অসংখ্য ধন্যবাদ। সুমাইয়া আক্তার, এস মনি। হ্যাঁ, আফরিন একটা কোয়েশ্চেন ছিল, খুব দ্রুত কোয়েশ্চেনটা করো, যেহেতু ক্লাস আমরা শেষের দিকে আসছি, একটু দ্রুত বলে ফেলো কী কোয়েশ্চেন। সুফিয়ান ভাই বাংলার বস, হ্যাঁ কালকে ক্লাস আছে সুফিয়ান ভাইয়ের, তোমরা সবাই অবশ্যই উপস্থিত থাকবা। অগ্নিকন্যা আছে আমাদের সাথে, অগ্নিকন্যা, তোমাদের এক একটা নাম বাবা। এই তো, এবং নোটের ক্ষেত্রে যারা ক্লাস করছো, যারা নোট পোস্ট করবা বা ক্লাস রিলেটেড কোনো কিছু পোস্ট করবা, তারা অবশ্যই প্রথম কাজ হচ্ছে এটাকে ফলো দিয়ে রাখবা, আমাদের ফেসবুক পেজ নার্সিং এডুকেশন, আর এই গ্রুপে যুক্ত হয়ে থাকবা। এই যে গ্রুপ, এখানে অবশ্যই তোমরা অ্যাড হয়ে থাকবা, এবং তোমাদের যত বন্ধুবান্ধব আছে যারা নার্সিং অ্যাডমিশন টেস্ট দিবে তাদেরকে এই গ্রুপে তোমরা ইনভাইট করে রাখবা। আর তোমাদের ক্লাস রিলেটেড
কোন কোশ্চেন ব্যাংক কিনবা, কোন বই কিনবে, এটার জন্য একটু ওয়েট করো। আমরা বিস্তারিত সকল কিছু নিয়ে তোমাদের সামনে আসবো, একটু ধৈর্য ধরো কয়েকটা দিন। সেই গ্রুপে তোমরা নোট পোস্ট করতে পারো, বা কোনো অসুবিধা থাকলে, নার্সিং সম্পর্কে কোনো কিছু জানার থাকলে, যে কোনো কিছুর জন্য এই গ্রুপে তোমরা পোস্ট করবা, ঠিক আছে? সো আজকের ক্লাসটি এ পর্যন্তই। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আবার দেখা হবে পরবর্তী কোনো এক ক্লাসে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থেকো। আসসালামু আলাইকুম সবাইকে। আল্লাহ হাফিজ।